শিবের হই হই কাণ্ড। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, জন্ম 1899 সালের 30 মার্চ, মৃত্যু 1970 সালে। বাংলা সাহিত্যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় একটি বিশিষ্ট নাম। ব্যোমকেশ বক্সীর স্রষ্টা তো বটেই, এই ছাড়া লিখে গেছেন অজস্র ছোট গল্প, দুর্দান্ত কয়েকটি ঐতিহাসিক উপন্যাস, কিশোরদের জন্য গল্প এবং চিত্রনাট্য। 1951 সালে রাজশেখর বসু তাকে শিবাজিকে নিয়ে একটি গল্প লেখার জন্য অনুরোধ করেন, আর সেই অনুরোধেই শুরু হয় সদাশিব অভিযান। সদাশিবকে নায়ক করে মোট 5টি গল্প তিনি রচনা করেন, যার মধ্যে চতুর্থ সদাশিবের হই হই কাণ্ড। এই গল্পটি প্রথম প্রকাশিত হয় মৌচাক পত্রিকায়। এই গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শরদিন্দু বন্দ্যোপাধ্যায় অমনিবাস চতুর্থ খণ্ড থেকে। সদাশিবের চরিত্রে সোমক, গল্প পাঠে এবং শিবাজির ভূমিকায় দীপ, গল্পের সূত্রধার মীর। শুরু হচ্ছে সদাশিবের হই হই কাণ্ড। সদাশিব সেই যে একদিন গ্রাম থেকে বিঠ্ঠল পাটিলের ঘোড়া নিয়ে পালিয়েছিল, তারপর 1 বছর কেটে গেছে। এই 1 বছরে কত না ব্যাপার ঘটেছে। বিজাপুরি পল্টনকে বারুদ জ্বালিয়ে পোড়ানো, সিন্ধু ঘটকের পিঠে চড়ে জিনজিতে গিয়ে শিবাজির বাবা শাহজির সঙ্গে দেখা করা, তাছাড়া 2-একটা ছোটখাটো যুদ্ধ সদাশিব লড়েছে। যুদ্ধবিদ্যায় তার হাতে খড়ি হয়েছে। সে এখন একজন পাকা বর্গীর, শিবাজির খাস দেহরক্ষী সিপাহীদের একজন। কিন্তু তার মনে একটা দুঃখ আছে, এখনো তার ভালো করে গোঁফ বেরোল না। এদিকে গ্রীষ্মকাল ফুরিয়ে এলো, বর্ষা নামতে আর দেরি নেই। শিবাজি নানা কাজে ব্যস্ত। তিনি বেশিরভাগ সময় তোরনা দুর্গে থাকেন। তোরনা দুর্গের পাশেই নতুন দুর্গ রাজগড় তৈরি হচ্ছে। শিবাজি নিজে দাঁড়িয়ে দুর্গ গড়ার কাজ তদারক করছেন। তাছাড়া তাঁকে মাঝে মাঝে পুনায় যেতে হয়। অন্যান্য বার্গীর সিপাহীদের সঙ্গে সদাশিবও তার সঙ্গে থাকে। পুনায় নানান রকম অস্ত্রশস্ত্র, গোলা বারুদ, সাঁজোয়া তলোয়ার তৈরি হচ্ছে। বড় বড় কামারশালায় হাজার হাজার লোক কাজ করছে। শিবাজি নিজের চোখে সব কাজ দেখেন, তারপর আবার ফিরে আসেন তোরনা দুর্গে। মা জিজাবাই অবশ্য তোরনা দুর্গেই আছেন। সদাশিব তোরনা দুর্গে জিজাবাইয়ের মহলের এক পাশে একটি ছোট কুঠুরির মধ্যে থাকত। পাথরের মেঝে বিছানা পাতা, পাথরের দেয়ালে অস্ত্রশস্ত্র সাজানো। জিজাবাই মাঝে মাঝে এসে তার ঘরদোর পরিষ্কার করে দিয়ে যেতেন। সদাশিবের উপর মায়ের বড় স্নেহ, তাই দেখে শিবাজি ঠাট্টা করে বলতেন, সদাশিব মায়ের কুলের ছেলে। সদাশিব লজ্জা পেত, মা শুধু হাসতেন। একদিন সকালবেলা তোরনা দুর্গে খুব হই হই পড়ে গিয়েছে। শিবাজি আজ রাতে পুনায় যাবেন, সঙ্গে 50 জন বার্গীর থাকবে। সকলেই কাজে ব্যস্ত। কেউ নিজের ঘোড়া ডলাই মলাই করছে, কেউ তলোয়ার নিয়ে শান দিচ্ছে, কেউ বা জামা কাপড় পাগড়ি খাড় দিয়ে কেচে শুকিয়ে নিচ্ছে। পুনায় কতদিন থাকতে হবে কিছু ঠিক নেই। হয়তো রাস্তায় শত্রুপক্ষের সঙ্গে দেখা হয়ে যাবে, লড়াই বাঁধবে। হর হর মহাদেব। সদাশিব শিবাজির সঙ্গে থাকবে। সে ভোরে উঠেই নিজের ঢাল তলোয়ার পরিষ্কার করেছে, তারপর ঘোড়ার পরিচর্যা করবার জন্য ঘোড়াশালায় গেছে। তার ঘোড়াটি, অর্থাৎ সেই হাড় জিড়জিড়ে মোড়া খেঁকো ঘোড়াটি যার পিঠে চড়ে সে গ্রাম থেকে এসেছিল, এই 1 বছর খাওয়া দাওয়া করে বেশ তেজি হয়ে উঠেছে। তাকে এখন আর সেই ঘোড়া বলে চেনাই যায় না। সদাশিব তার নাম রেখেছে পক্ষীরাজ। ওদিকে মা জিজাবাই সকালবেলা পূজা অর্চনা সেরে শিবাজির ঘরে গিয়েছিলেন। দেখলেন শিবাজির ঘর খালি। শিবাজি তখন তোষাখানায় গিয়ে সবনীশের সঙ্গে টাকা কড়ি সম্বন্ধে পরামর্শ করছেন। পুনায় অনেক টাকা নিয়ে যেতে হবে, তারই হিসেব নিকেশ দেখছেন। জিজাবাই ঝাড়ু দিয়ে ঘর ঝাড় দিলেন, বিছানা ছেড়ে গুটিয়ে রাখলেন। তারপর সদাশিবের ঘরে গেলেন।
সদাশিবের ঘরও খালি। ঘরের একপাশে বিছানা এলোমেলো ভাবে গোটানো রয়েছে। জিজাবাই প্রথমে ঝাড়ু দিয়ে মেঝে পরিষ্কার করলেন, তারপর বিছানা ঝাড়তে গেলেন। বিছানা ঝেড়ে গোল করে রাখতে রাখতে কি একটা চকচকে ছোট্ট জিনিস ঠুম করে মেঝেতে পড়ল, তারপর চাকতির মতন গড়িয়ে গেল। জিজাবাই গিয়ে জিনিসটা কুড়িয়ে নিলেন। দেখলেন একটি আংটি, সোনার আংটি। তিনি আংটিটি ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন। তার ঠোঁটে একটু হাসি ফুটে উঠল। তিনি আংটি আঁচলের খুঁটে বেঁধে নিজের মহলে ফিরে এলেন। সদাশিব পক্ষীরাজকে দানা পানি দিয়ে ঘোড়াশাল থেকে বেরিয়েছে, এমন সময় তার মনে পড়ে গেল, এই যা, আংটিটা তো বালিশের তলা থেকে সরানো হয়নি। মা ঘর পরিষ্কার করতে আসবেন, যদি আংটি দেখতে পান। এই সেই আংটি যা সদাশিব বিজাপুরের বাজার থেকে কুঙ্কুর জন্য কিনেছিল, নিজের কাছে লুকিয়ে রেখেছিল, কাউকে আংটির কথা বলেনি। সদাশিব এক ছুটে নিজের ঘরে গিয়ে ঢুকল। যা ভেবেছিল তাই, মা ঘরদোর পরিষ্কার করে বিছানা গুটিয়ে রেখে গেছেন। সে তাড়াতাড়ি বিছানা খুলে দেখল আংটি নেই। কি সর্বনাশ! তবে কি মা? এই সময় দোরের কাছ থেকে একজন দাসী ডাকল, সদাশিব ভাই, জিজামা তোমায় ডাকতেছেন। সদাশিব ভিজে বেড়ালের মতন দাসীর পিছু পিছু জিজাবাইয়ের মহলে গেল। জিজাবাই খাবারের থালা সাজিয়ে বসে আছেন। বললেন, তোরা আজ রাত্রিরে পুনায় চলে যাবি, কবে ফিরবি ঠিক নেই, তাই তোদের জন্য মতিচুরের লাড্ডু করেছি, আয় খেতে বস। সদাশিব খেতে বসল। মা আংটির কথা তুললেন না। দু চারটে অন্য কথার পর বললেন, হ্যাঁ রে সদাশিব, 1 বছর হলো গাঁ থেকে এসেছিস, তোর কি গায়ে গিয়ে আপনজনের সঙ্গে দেখাশোনা করে আসতে ইচ্ছে করে না? গায়ে আমার আপনজন কে মা? কেন, তোর মামা মামি আছে? মামা মামি আমাকে ভালোবাসে না, সবাই মিলে আমাকে গাঁ থেকে তাড়িয়ে দিয়েছে। গায়ে কেউ তোকে ভালোবাসে না? কেউ না। বলে সদাশিব গভীর নিঃশ্বাস ফেলল। জিজাবাই তখন আঁচল থেকে আংটিটা খুলে তাকে দেখালেন। বললেন, এই আংটি তবে কার জন্য কিনেছিস? সদাশিবের মুখে কথা নেই, সে ঘাড় গুঁজে বসে রইল। মা আবার বললেন, জিঞ্জি থেকে ফেরবার পথে তুই বিজাপুরে গিয়েছিলি, সেখানে আংটি কিনেছিলি, কেমন? সদাশিব ঘাড় নাড়ল। মা জিজ্ঞেস করলেন, কার জন্য কিনেছিলি? আর সকলের কাছে মিথ্যে কথা বলা যায়, মার কাছে মিথ্যে কথা বলা যায় না। সদাশিব চিঁচি সুরে বলল, কুঙ্কুর জন্য। কুঙ্কুকে? গায়ের মেয়ে? হ্যাঁ, বিঠ্ঠল পাটিলের মেয়ে। দেখতে কেমন? কেমন স্বভাব? কত বয়স? সব আমায় বল। কুঙ্কুর কথা বলতে সদাশিবের খুবই সংকোচ হয়, কিন্তু মায়ের হুকুম তো অমান্য করা যায় না। সে আস্তে আস্তে থেমে থেমে বলতে আরম্ভ করল। বলতে বলতে কিন্তু তার সংকোচ কেটে গেল। কুঙ্কু কত ভালো মেয়ে, তার কত বুদ্ধি, সে লুকিয়ে সদাশিবকে নিজের খাবারের ভাগ দিত। এই সব কথা বলতে বলতে সদাশিব ভীষণ উৎসাহিত হয়ে উঠল। শেষকালে বলল, মা, গাঁয়ের মাতব্বরেরা যখন আমাকে গাঁ ছেড়ে চলে যেতে বলল, তখন কুঙ্কুই আমাকে বুদ্ধি দিয়েছিল শিব্বা রাওয়ের দলে যোগ দিতে। বলেছিল, তুমি শিবাজির কাছে যাও, শিবাজি ডাকাত নয়, তিনি একদিন দেশের রাজা হবেন। সব শুনে জিজাবাই মনে মনে খুশি হলেন। বললেন, কুঙ্কু ভালো মেয়ে, বুদ্ধিমতী মেয়ে, তুই তার জন্য আংটি কিনেছিস, বেশ করেছিস, কিন্তু দিবি কবে? গায়ে যা, আংটি তাকে দিয়ে আয়। কি করে যাব মা, কত কাজ রয়েছে। আজ শিব্বা রাওয়ের সঙ্গে পুনা যেতে হবে। যতদিন না বর্ষা নামছে ততদিন কাজে ছুটি নেই, আর বর্ষা নামলে চারদিক জলে ভরে যাবে, তখন কি যেতে পারবো? আচ্ছা, আমি শিব্বাকে বলবো। না 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 মা, না, তুমি শিব্বা রাওকে কিছু বলো না।
তিনি নিজে থেকে যখন ছুটি দেবেন তখনই যাব। আচ্ছা, সে তোকে ভাবতে হবে না। তুই এখন যা, লাড্ডু যে সব পড়ে রইল। রাত্রির প্রথম প্রহর কেটে যাবার পর শিবাজি 50 জন বার্গির নিয়ে ঘোড়ার পিঠে দুর্গ থেকে বেরোলেন। দুদণ্ড পরে কৃষ্ণপক্ষের চাঁদ উঠবে, তখন পথ চিনে যাওয়ার কোনো অসুবিধা হবে না। লড়াই দাঙ্গার সময় বেশি সৈন্য সঙ্গে না থাকলে দিনের বেলা পথ চলা নিরাপদ নয়, তাই কোথাও যাওয়ার দরকার হলে শিবাজি রাত্রিকালেই যাতায়াত করেন। অন্ধকারে শিবাজির দল চলেছে। আগে আগে শিবাজি, পেছনে 50 জন সওয়ার। ক্রমে চাঁদ উঠল। ভাঙা চাঁদের আবছা আলোতে পাহাড় উপত্যকা পেরিয়ে শিবাজি চলেছেন। যেন একটা পাহাড়ি ময়াল সাপ এঁকে বেঁকে বিবরের সন্ধানে চলেছে। পুনা পৌঁছতে ভোর হয়ে গেল। পুনা তখন একটা বড় গোছের গ্রাম ছিল, শহর হয়ে দাঁড়ায়নি। বেশিরভাগ ঘরবাড়ির চাল খড়ের, কিছু পাকা বাড়ি আছে। মাঝখানে শিবাজির বাবা শাহাজির সাবেক মহল, প্রকাণ্ড চক মেলানো ইমারত। পুনা শাহাজির জাগির ছিল। শাহাজি এখানে স্ত্রী পুত্রকে দাদোজি কোন্ডদেব বলে এক ব্রাহ্মণের জিম্মায় রেখে দাক্ষিণাত্যে যুদ্ধ করতে চলে গিয়েছিলেন। তারপর আর ফিরে আসেননি। দাদোজি কোন্ডদেব শিবাজির অভিভাবক ছিলেন। তিনি সম্প্রতি মারা গেছেন। শিবাজি স্বাধীন হয়ে সমস্ত মারাঠা দেশ নিজের কবজায় আনবার চেষ্টা করছেন। পুনা তার প্রধান কর্মকেন্দ্র। পুনায় শিবাজির প্রায় 2000 সেলাদার সৈন্য আছে। তারা স্থায়ী সৈন্য নয়। বর্ষা নামলে যুদ্ধ থেমে যায়, তখন তারা যে যার ক্ষেত খামারে কাজ করতে চলে যায়। আবার বর্ষা কেটে গেলে দশেরার দিন এসে হাজির হয়। শিবাজি সদল বলে এসে নিজের পৈতৃক মহলে উঠলেন। বিরাট মহলে অনেক জায়গা, অসংখ্য ঘর। 50 জন বার্গির রক্ষী মহলের মধ্যেই রইল। যে 2000 সেলাদার সেপাই আগে থাকতে ছিল, তারা মহলের চারপাশে ছাউনি ফেলে থাকত। যতদিন শিবাজি এখানে ছিলেন না, ততদিন তাদের কোনো কাজ ছিল না। জোয়ার বাজির রুটি খেত আর হই হল্লা করে বেড়াত। এখন শিবাজি আসার সঙ্গে সঙ্গে সবাই চানকে গেল। যে যার অস্ত্র শস্ত্র তিনি কখনো কামারশালায়, কখনো বারুদের কারখানায় ঘুরে ঘুরে কাজকর্ম তদারক করে বেড়াচ্ছেন। বাকি সময় দপ্তরখানায় বসে সাবনিস, চিটনিস, সুবাদার, থানেদারদের সঙ্গে পরামর্শ করছেন। ভেতরে ভেতরে একটা উদ্যোগ চলছে, কিন্তু বাইরে কিছু প্রকাশ নেই। সদাশিব সর্বদা শিবাজির কাছে কাছে ঘোরে, কিন্তু শিবাজি নিজের কাজে এমন মগ্ন হয়ে আছেন যে সদাশিবকে লক্ষ্যই করেননি। সদাশিব ভাবে মা জিজাবাই বোধহয় তাকে সদাশিবের গাঁয়ে যাবার কথা বলতে ভুলে গেছে। কয়েকদিন কেটে যাবার পর একদিন দুপুরবেলা শিবাজি সদাশিবকে ডেকে পাঠালেন। দপ্তরখানায় দিওয়ানের ওপর বসে শিবাজি একজন মুহুরীকে দিয়ে চিঠি লেখাচ্ছেন। তিনি মুখে বলছেন আর মুহুরী লিখে নিচ্ছে। সদাশিব দিওয়ানের পাশে গিয়ে চুপটি করে দাঁড়াল। চিঠি লেখা শেষ হলে মুহুরী গালা দিয়ে চিঠি মোহর করল, তারপর শিবাজির হাতে দিল। শিবাজি হাত নেড়ে তাকে ইশারা করলেন। সে চলে গেল। শিবাজি তখন
সদাশিবের দিকে ফিরে একটু হাসলেন, বললেন, কিরে সদাশিব, মায়ের মুখে শুনলাম তুই নাকি গাঁয়ে যেতে চাস? তুমি যদি ছুটি দাও রাজা, তাহলে যেতে পারি। তুই তো ডোঙ্গরপুরের ছেলে। ডোঙ্গরপুর পুনা থেকে কত দূর? 25 কোষ উত্তরে। তা বেশ, যা। কতদিনে ফিরবি? 3-4 দিনের মধ্যেই ফিরতে পারবো। কবে যাব? আজই বেরিয়ে পড় না, যত শিগগির যাবি তত শিগগির ফিরতে পারবি। আচ্ছা। বলে সদাশিব পিছু ফিরছিল, শিবাজি ডাকলেন, আর শোন, তুই চাকন দুর্গ চিনিস তো? নাম শুনেছি, পুনার উত্তরে। হ্যাঁ, বেশি দূর নয়। এখন যদি বেরিয়ে পড়িস সন্ধ্যের আগে পৌঁছতে পারবি। তোর গাঁয়ে যাবার রাস্তা থেকে একটু পশ্চিম দিকে বেঁকে যেতে হবে। আমি তোকে রাস্তা বাতলে দেব। চাকন দুর্গে কি কিছু দরকার আছে? আছে। এই চিঠিখানা চাকন দুর্গের সারি নবত ফিরঙ্গজি নারসালাকে দিতে হবে। এখন যা বলছি মন দিয়ে শোন, ভারী গোপনীয় চিঠি। এই চিঠি যদি ফিরঙ্গজি ছাড়া আর কারুর হাতে পড়ে, সর্বনাশ হয়ে যাবে। তুই চাকন দুর্গে গিয়ে খুব সাবধানে ফিরঙ্গজির খোঁজ খবর নিবি। যদি দেখা পাস, ইশারায় তাকে জানাবি তুই শিবাজির লোক। সে যদি জুন্নারগড়ের নাম করে, তখন তার হাতে চিঠি দিবি। জুন্নারগড়, মনে থাকবে? মনে থাকবে রাজা। জিজামার মুখে শুনেছি জুন্নারগড় দুর্গের কাছে শিউনেরি গ্রামে তুমি জন্মেছিলে। ঠিক আছে, তারপর শোন, ফিরঙ্গজিকে চিঠি দিয়ে তুই নিজের গাঁয়ে চলে যাবি। তারপর ফেরার সময় আবার চাকন দুর্গ হয়ে আসবি। কেমন? সদাশিব পাখি পড়ার মতন বলল, চাকন দুর্গে যাব, ইশারায় জানাবো আমি শিবাজির দূত। যে লোক জুন্নারগড়ের নাম বলবে তাকে চিঠি দেব, আর কাউকে দেব না। চিঠি দিয়ে গ্রামে চলে যাব, ফেরবার সময় আবার চাকন দুর্গে যাব। এই তো? হ্যাঁ, এই বলে শিবাজি সদাশিবকে চাকন দুর্গে যাবার রাস্তা বুঝিয়ে দিলেন। সদাশিব চিঠিখানা সযত্নে কোমরে বেঁধে নিয়ে যাচ্ছিল। একটা কথা হঠাৎ মনে পড়াতে ফিরে এসে কাঁচুমাচু হয়ে দাঁড়ালো। শিবাজি প্রশ্ন করল, কি রে? রাজা, আমার একটা আর্জি আছে। তোমার একটা ঘোড়া আমাকে দাও। কেন, তোর নিজের ঘোড়া কি হলো? অসুখ করেছে নাকি? সদাশিব ঘাড় চুলকোতে লাগলো। না, আমার ঘোড়া ভালোই আছে, কিন্তু কিন্তু কি? নিজের ঘোড়া চড়ে যাবি না কেন? কি ব্যাপার বল দেখি। সদাশিব চুপ করে রইল। শিবাজি তখন হেসে উঠলেন। বুঝেছি, গাঁ থেকে কার ঘোড়া চুরি করে পালিয়েছিলে? বিঠল পাটিলের ঘোড়া। চুরি আমি করিনি, ঘোড়াটা না খেতে পেয়ে মরে যাচ্ছিল, তাই। আমার ঘোড়াশালায় যা, যা, যে ঘোড়াটা তোর পছন্দ হয় সেটা নিয়ে যা। আর গাঁয়ের পাটিল যদি গন্ডগোল করে, তাকে ঘোড়ার দাম দিয়ে দিস। দুদণ্ডের মধ্যে সাজসজ্জা করে কোমরে তলোয়ার বেঁধে সদাশিব ঘোড়ার পিঠে চলল। শিবাজির ঘোড়াশাল থেকে সে যে ঘোড়াটি বেছে নিয়েছে তার রং কালো, ছিপছিপে গরম, হাওয়ার মতন ছুটতে পারে। ঘোড়ায় চড়ে সদাশিব উত্তর মুখে ঘোড়া ছুটিয়ে দিল। চাকন দুর্গ পুনা থেকে 9-10 ক্রোশ দূর। সূর্যাস্তের আগেই সেখানে পৌঁছতে পারবে। পুনার পশ্চিম আর দক্ষিণ দিকে যত পাহাড় পর্বত, উত্তর দিকে তত নয়। 2-4টে নদী নালা আছে, তাও গ্রীষ্মের শেষে শুকিয়ে এসেছে। হেঁটে নদী পার হওয়া যায়। সদাশিব মনের আনন্দে চলেছে। গ্রামের সকলে তার শত্রু, কিন্তু কুঙ্কু তার বন্ধু। কুঙ্কুকে সে আংটিটা দেবে। আংটিটা সুতোয় বেঁধে সে গলায় ঝুলিয়ে নিয়েছে। আংরাক্ষার তলায় বুকের কাছে আংটি লুকোনো আছে। কুঙ্কু এতদিনে নিশ্চয়ই বড়সড় হয়েছে। সদাশিবকে দেখে খুব খুশি হবে। কিন্তু কুঙ্কুর বাবা বিঠল পাটিল তাকে দেখে খুশি হবে কি? যাক, গ্রামের কথা পরে ভাবলেও চলবে, আগে চাকন দুর্গ।
সদাশিব চাকন দুর্গ আগে দেখেনি। মহারাষ্ট্র দেশে অসংখ্য দুর্গ আছে, তার মধ্যে কোন দুর্গ মুসলমানদের অধীন, আবার কোন দুর্গ স্বাধীন। চাকন দুর্গ একদিন শাহজির জাগিরের মধ্যে ছিল, এখন স্বাধীন। শিবাজী মহারাষ্ট্র দেশের দুর্গগুলি একে একে নিজের হাতে আনবার চেষ্টা করছেন। হয়তো চাকন দুর্গও তিনি জয় করতে চান। চিঠিখানা ফিরঞ্জিনার সালার হাতে পৌঁছে দেওয়া বোধহয় খুব শক্ত হবে না। সদাশিব মনে মনে নানান রকম মতলব মারতে লাগল। ক্রমে সূর্য পশ্চিমে ঢলে পড়ল। সামনে অসমতল প্রান্তরের শেষে চাকন দুর্গ দেখা গেল। পাহাড়ের ডগায় নয়, চৌরস জমির ওপর উঁচু পাঁচিল দিয়ে ঘেরা চাকন দুর্গ। দুর্গের বাইরে খানিক দূরে একটি গ্রাম। পড়ন্ত রোদ্দুরে গ্রামের খড় ছাওয়া কুটিরগুলি দেখা যাচ্ছে। সানডে সাসপেন্স, শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ। ইটস হট। সানডে সাসপেন্স, শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ। ইটস হট। সানডে সাসপেন্সে আজ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সদাশিবের হই হই কাণ্ড। সদাশিব শিবাজির সঙ্গে পুনায় এসেছে। মা জিজাবাইয়ের থেকে শিবাজি জানতে পারেন যে সদাশিব নিজের গ্রামে যেতে চায়। তিনি অনুমতি দিলেন, তবে যাওয়ার পথে সদাশিবকে চাকন দুর্গ হয়ে যেতে বললেন। তার একটা চিঠি চাকন দুর্গের সারি নওবতের হাতে দিতে হবে। শিবাজির ঘোড়াশালা থেকে একটি ঘোড়া নিয়ে কোমরে তলোয়ার বেঁধে সদাশিব বেরিয়ে পড়ল। তারপর সদাশিব যখন দুর্গ তোরণে গিয়ে পৌঁছল, তখন সূর্য পাটে বসেছে। 5 জন পাহারাদার সিপাহী তোরণের সামনে সারি দিয়ে দাঁড়িয়ে আছে। তাদের হাতে বল্লম, কোমরে তলোয়ার। সদাশিব কাছে আসতেই তাদের মধ্যে একজন হুঙ্কার দিয়ে উঠল, খবরদার! সদাশিব ঘোড়া দাঁড় করালো, বলল, হর হর মহাদেব। সে একে একে সকলের মুখ দেখল। সকলের মুখেই সন্দেহ আর বিদ্বেষ। হর হর মহাদেব কথার ইঙ্গিত কেউ বুঝতে পারেনি। প্রহরীদের সর্দার কড়া সুরে বলল, কি চাও? সদাশিব ঘোড়া থেকে নেমে বিনীতভাবে বলল, আমি একজন হিন্দু সিপাহী, কাজ খুঁজে বেড়াচ্ছি। কিল্লাদারের সঙ্গে দেখা করতে চাই। কোথা থেকে আসছো? সে অনেক ঘুরে ঘুরে আসছি। বিজাপুরীদের দলে ছিলাম, তা বর্ষা আসছে, ওরা রাখলো না। শিবাজির কাছে পুনায় গিয়েছিলাম, শিবাজিও বিদায় করে দিল, বলল বর্ষার পর এসো। তাই এখানে এসেছি। আচ্ছা, দুর্গে কি সিপাহীর দরকার নেই? না, দরকার নেই। সদাশিব নিরাশ ভাবে একটু চুপ করে রইল। তারপর বলল, রাত্রির হয়ে এলো, এখন কোথায় যাব? তোমরা আজ রাত্রিরে আমাকে দুর্গে থাকতে দেবে? আমি কাল সকালেই চলে যাব। না, অচেনা লোককে দুর্গে থাকতে দেওয়ার হুকুম নেই। 5 জন রক্ষী পিছু হটে দুর্গে প্রবেশ করল। তারপর কড়কড় শব্দে তোরণদ্বার বন্ধ করে দিল। সদাশিব কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর ঘোড়ার রাশ ধরে ফিরে চলল। কার্যসিদ্ধি হল না। আজ বোধ হয় গাছতলাতেই রাত কাটাতে হবে। দুর্গ এবং গ্রামের মাঝামাঝি জায়গায় একটা পাতা ঝরা গাছ। সদাশিব তার শুকনো ডালে ঘোড়া বেঁধে একটা পাথরের চাঙাড়ের ওপর
ক্লান্তভাবে বসল। ভাবতে লাগলো এখন কি কর্তব্য। গাঁয়ের লোকেরা তাকে দেখতে পেয়েছে, কিন্তু কেউ তার কাছে আসছে না। সন্ধে হয়ে গেছে, সবাই গরু বাছুর রান্নাবান্না নিয়ে ব্যস্ত। অজানা সেপাই সম্বন্ধে তাদের কোনো কৌতূহল নেই। সারা জন্ম ধরে তারা সেপাই দেখেছে, যেখানে সেপাই সেখানেই গন্ডগোল। রাত্রির অন্ধকার ঘনিয়ে আসছে। সদাশিব চোখ তুলে দেখল চাকন দুর্গের নিস্তব্ধ ধূসর মূর্তি শূন্যে মাথা তুলে দাঁড়িয়ে আছে। দুর্গে যেন জনমানব নেই, একটি প্রদীপও জ্বলছে না। কেবল প্রাকারের ওপর টহলদার প্রহরী নিশাচর পাখির মতো ঘুরে বেড়াচ্ছে। সেই দিকে চেয়ে চেয়ে সদাশিবের মাথায় আস্তে আস্তে একটি বুদ্ধি গজাতে লাগলো। দুর্গের লোকেরা ভারী সন্দিগ্ধ, ভারী সতর্ক। সিধা পথে তারা ফিরঙ্জির সঙ্গে দেখা করতে দেবে না। শিবাজি বলেছিলেন কোনো উপায় ফিরঙ্জিকে জানিয়ে দিতে হবে যে শিবাজির দূত তার সঙ্গে দেখা করতে এসেছে। কথা বলার সুযোগ যদি না হয়, অন্য উপায়ে সংকেত পাঠানো যায় কি? ফিরঙ্জি দুর্গের সারি নবত, সে নিশ্চয়ই রাত্রে উঠে তদারক করে প্রহরীরা প্রাকারে ভালোভাবে পাহারা দিচ্ছে কিনা। প্রহরীরা অনেক সময় প্রাকারে ঠেস দিয়ে বেশ এক ঘুম ঘুমিয়ে নেয়, তাই কিলাদারকে সাবধান থাকতে হয়। হঠাৎ বোকাটে ধরনের হাসিতে সদাশিবের চমক ভাঙল। সে ঘাড় ফিরিয়ে দেখল একটা লোক নিঃশব্দে তার কাছে এসে দাঁড়িয়েছে। লোকটার বয়স বেশি নয়, সদাশিবের চেয়ে কিছু বড় হবে। রোগা হাড় বের করা মুখ, মুখে অল্প দাড়ি গোঁপ আছে, মাথার চুল ঝাঁকড়া ঝাঁকড়া, জট পাকানো, চোখ দুটো জল জল করছে। সদাশিব তার পানে চোখ ফেরাতেই সে বড় বড় দাঁত বার করে বলল, আমার নাম সহস্র বুদ্ধি। তাই নাকি? তোমার তো অনেক বুদ্ধি। এই গ্রামে থাকো বুঝি? হ্যাঁ, গাঁয়ের লোক আমাকে পাগলা বলে। আমি কিন্তু পাগলা নই, আমার ভীষণ বুদ্ধি, আমি সব জানি। সদাশিবের বুঝতে বাকি রইল না যে সহস্র বুদ্ধির মাথায় কিছুই নেই। সব গাঁয়েই একটা করে আধ পাগলাটে ধরনের লোক থাকে। এই গাঁয়ের পাগলাটে লোক সহস্র বুদ্ধি। সদাশিব হেসে বলল, তবে তো তুমি আমার বন্ধু। এসো বসো। আমার না বুদ্ধি একটু কম। এই দেখো না, ঘোড়ায় চড়ে টোটো করে ঘুরে বেড়াচ্ছি। সহস্র বুদ্ধি খুশি হয়ে সদাশিবের পাশে এসে বসে বলল, তুমি তো সেপাই, তোমার তরোয়াল আছে, ঘোড়া আছে, দুর্গে ঢুকতে দিলে না বুঝি? না, তুমি জানলে কি করে? সহস্র বুদ্ধি মাথাটি ডাইনে বাঁয়ে নাড়াতে নাড়াতে বলল, আমি সব জানি, দুর্গের কথা জানি, গাঁয়ের কথা জানি। ওই গাঁয়ের বুড়ো মহাজন বাপুরা বউকে বিষ খাইয়ে মেরেছে। তাই নাকি? কেন? আবার বিয়ে করবে বলে। দুটো বউ পুষতে খরচ বেশি, তাই পুরনো বউকে মেরে নতুন বউ বিয়ে করবে। বাহ, ভারী বুদ্ধি তো মহাজনের। তোমাদের গ্রামে দেখছি সবাই বুদ্ধিমান। কিন্তু আমার মতো বুদ্ধি কারো নেই, আমি সহস্র বুদ্ধি। তা বটে, তা বটে। আচ্ছা ভাই সহস্র বুদ্ধি, চাকন দুর্গের মালিককে বলো দেখি। তাও জানো না? চাকন দুর্গে 3 জন মালিক, হাল্লাদার আছে, সারি নবাত আছে, আর সাবনিজ আছে। কেউ কাউকে দেখতে পারে না, খালি কামড়া কামড়ি করে। তাই নাকি? কামড়া কামড়ি করে তুমি জানলে কি করে? দুর্গে গিয়েছো নাকি? না, দুর্গে তো কাউকে ঢুকতে দেয় না। গাঁয়ের মাতব্বররা নিজেদের মধ্যে বলা বলি করে, তাই শুনেছি। আমি সব জানি। সদাশিব আন্দাজে দুর্গের ব্যাপার বুঝে নিল।
দুর্গের 3 জন মালিকের মধ্যে কেবল একজনের সঙ্গে শিবাজির লুকিয়ে লুকিয়ে চিঠি লেখা চলছে। অন্য 2 জন কিচ্ছু জানে না, কিন্তু তারা ফিরঙ্গিকে সন্দেহ করে। এই অবস্থায় শিবাজির চিঠি যথাস্থানে পৌঁছে দেওয়া কঠিন কাজ, কিন্তু দিতেই হবে। যেমন করে হোক চিঠি পৌঁছে দিতেই হবে। এদিকে অন্ধকার হয়ে এসেছে, সহস্রবুদ্ধির মুখ ভালো করে দেখা যাচ্ছে না, কেবল তার সাদা সাদা দাঁতগুলো দেখা যাচ্ছে। সদাশিব বলল, ভাই সহস্রবুদ্ধি, তুমি ভারী বুদ্ধিমান, আমার জন্য একটা কাজ করবে? গাঁয়ের সবাই তাকে পাগল বলে, তুচ্ছ তাচ্ছিল্য করে, কিন্তু সদাশিব তার বুদ্ধির কদর বুঝেছে। সহস্রবুদ্ধি আনন্দে ডগমগ হয়ে গেল। তুমি যা বলবে তাই করব, আমি সব কাজ করতে পারি। আমার না বড় খিদে পেয়েছে, ঘোড়াটিও সারাদিন খাইনি। তুমি গাঁ থেকে জোয়ারের আটা আনতে পারবে? আর কয়লা? আমি পয়সা দেব। নিশ্চয় নিশ্চয় আনতে পারি, চিন্তামন মুদি ওর দোকান আছে, দাও পয়সা দাও। সদাশিব তাকে কয়েকটা পয়সা দিয়ে বলল, আর শোনো, বেশি করে কয়লা এনো, ঘোড়ার জন্য ভাকরি তৈরি করতে হবে। তাছাড়া নুন চাই, জল চাই, আর আরে হ্যাঁ হ্যাঁ, সে সব আনবো, তুমি কিচ্ছু ভেবো না। সহস্রবুদ্ধি অন্ধকারে মিলিয়ে গেল। সদাশিব গাঁয়ের দিকে তাকিয়ে বসে রইল। গাঁয়ে 2-4টি প্রদীপ জ্বলছে। দেব মন্দিরে ঠুং ঠুং করে ঘন্টি বাজল। আর কিছুক্ষণ বাদেই গায়ে লোক খেয়ে দিয়ে প্রদীপ নিবিয়ে ঘুমিয়ে পড়বে। সদাশিবের দুর্ভাবনা হতে লাগল, সহস্রবুদ্ধি যদি ফিরে না আসে, পাগল ছাগল মানুষ যদি ভুলে গিয়ে থাকে। এক রাত্রি না খেলে ক্ষতি নেই, কিন্তু কয়লা যে নিতান্তই দরকার। কয়লা না পেলে ওই কে আসছে না? প্রকাণ্ড হাতির মতো একটা জন্তু সদাশিবের দিকে এগিয়ে আসছে। হাঁসফাঁস শব্দ হচ্ছে, অন্ধকারে ঠাহর করা যায় না। সদাশিব তলোয়ারের মুঠে হাতে নিয়ে উঠে দাঁড়ালো। তারপর সে জোর হেসে উঠল। ও হাতি নয়, সহস্রবুদ্ধি আসছে। তার মাথায় প্রকাণ্ড ঝাঁকায় কাঠকয়লা, পিঠে জোয়ার বাজরির বস্তা, কাঁখে জলের ঘড়া। একে একে সব বোঝা নামিয়ে নিয়ে সদাশিব বলল, তোমাকে তো আমি হাতি ভেবেছিলাম, তুমি কিন্তু আজ আমার সঙ্গে খাবে, কেমন? হ্যাঁ হ্যাঁ, খাবো খাবো, দাঁড়াও নুন লঙ্কা আর চাটনি নিয়ে আসি, মুদির বউ দেবে বলেছে। আর একটা মাটির গামলা এনো। আচ্ছা আচ্ছা। সহস্রবুদ্ধি ছুটে চলে গেল এবং কিছুক্ষণ পরেই গামলা ইত্যাদি নিয়ে ফিরে এলো। সদাশিব প্রথমে গামলায় জল ঢেলে ঘোড়াটাকে জল খাওয়ালো, তারপর আগুন জ্বালতে বসল। 1 আঁজলা কয়লা মাটিতে রেখে চকমকি ঠুকে আগুন ধরালো। কয়লার আগুনে ঘুটঘুটে অন্ধকার খানিকটা হালকা হলো। সদাশিব বলল, ভাই সহস্রবুদ্ধি, তুমি রুটি করতে জানো? বাবা, তা জানি না। তাহলে তুমি রুটি গড়ো, আমি ততক্ষণ একটা মজা করি। কি কি মজা করবে? আরে দেখোই না। সহস্রবুদ্ধি আটা মেখে রুটি করতে বসল। সদাশিব 2 হাতে কয়লা নিয়ে মাটির ওপর লম্বা লম্বি ভাবে সাজিয়ে রাখতে লাগলো। একটা লম্বা রেখা, তার দুদিকে 2টো ডাল বেরিয়েছে। সাজানো হয়ে গেলে সদাশিব তাতে আগুন ধরিয়ে দিল। দেখতে দেখতে মাটির উপর আগুনের একটা ত্রিশূল জ্বলতে লাগলো। সহস্রবুদ্ধি রুটি করতে করতে দেখছিল, বলল, এই যে একটা ত্রিশূল। হ্যাঁ,
আমি শিব ভক্ত কিনা, তাই শিবের ত্রিশূল করেছি। বাহ বাবা, বেশ মজা তো। সদাশিব দুর্গের দিকে একবার তাকালো। প্রাকারের ওপর থেকে আগুনের ত্রিশূল নিশ্চয়ই দেখা যাবে। কেউ দেখবে কি? দেখলেও বুঝতে পারবে কি? ক্রমে রাত্রি বাড়ছে, ঘোড়াটা ছটফট করছে। রুটি সেঁকা হলে সদাশিব প্রথমে ঘোড়াটিকে পেট ভরে খাওয়ালো, তারপর সহস্র বুদ্ধিকে নিয়ে নিজে খেতে বসলো। খাবার জিনিস শুধু মোটা রুটি, নুন আর তেঁতুল দিয়ে কতবেলের চাটনি। তাই দুজনে খুব তৃপ্তি করে খেল। তারপর শোয়ার পালা। সদাশিব ঘোড়ার পিঠ থেকে কম্বল খুলে এনে মাটিতে পাতল। সহস্রবুদ্ধি বলল, আমিও তাহলে এখানেই শুই। সদাশিব একটু থমকে গিয়ে বলল, হ্যাঁ, তা শো। দুজনে পাশাপাশি শুল। সদাশিব ভাবতে লাগলো, রাত্রে যদি দুর্গ থেকে কেউ আসে মুশকিল হবে। সহস্রবুদ্ধি জানতে পারবে, হয়তো গ্রামে গল্প করবে। কি করা যায়? সহস্রবুদ্ধিকে সরানো দরকার। শুয়ে শুয়ে কথা হতে লাগলো। আকাশ ভরা তারার পানে চেয়ে চেয়ে সদাশিব বলল, ভাই সহস্রবুদ্ধি, তোমার ঘরে কে কে আছে? খালি ঠাকুমা আছে, সে মরে গেলে আর কেউ থাকবে না। তুমি রাত্রে ঘরে না গেলে তোমার ঠাকুমা চিন্তা করবেন তো? আইবুড়ি ভাবনা চিন্তা নেই, সন্ধ্যে হলেই আফিং খেয়ে ঘুমোয়। এদিকে সুবিধে হলো না দেখে সদাশিব কিছুক্ষণ চুপ করে রইল। তারপর হঠাৎ বলল, সহস্রবুদ্ধি, তুমি ভূত বিশ্বাস করো? ভূত? সহস্রবুদ্ধি উঠে বসল। গায়ের বুড়ারা ভূতের গল্প করে শুনেছি, কিন্তু আমি কখনো দেখিনি। যারা রাত্রে ঘরে শোয় তারা বড় একটা ভূত দেখতে পায় না, কিন্তু মাঠে শুলে প্রায়ই দেখা যায়। সত্যি? তো তুমি দেখেছো নাকি কখনো? কতবার দেখেছি। আমি সিপাহী, যুদ্ধের সময় মাঠে শুতে হয়। একবার গভীর রাত্রে হঠাৎ ঘুম ভেঙে দেখি একটা ভূত হুমড়ি খেয়ে আমার মুখ দেখছে। ওরে বাবা, তুমি তখন কি করলে? কি আর করব, রাম নাম করতে লাগলাম। অনেকক্ষণ রাম নাম করবার পর ভূতটা চলে গেল। সহস্রবুদ্ধি সদাশিবের কাছে একটু সরে বসল, খানিকক্ষণ চুপচাপ। তারপর সহস্রবুদ্ধি বুকে সাহস এনে বলল, আমাদের গায়ের আশেপাশে কিন্তু ভূত নেই। হ্যাঁ, ভূত থাকলে আমি দেখতে পেতাম না। অপঘাত মৃত্যু হলে মানুষ ভূত হয়। তুমি বলছিলে না বাপুরাও মহাজন বউকে বিষ খাইয়ে মেরেছে? বউ নিশ্চয়ই পেতনি হয়ে ঘুরে বেড়াচ্ছে। সহস্রবুদ্ধি এবার হি হি করে কাঁপতে আরম্ভ করল। সে সদাশিবকে খামচে ধরে বলল, ওরে বাবা রে, আমি এখন কি করি? যাই, ঘরের মধ্যে আইবুড়ির কাছে গিয়ে শুয়ে থাকি। কিন্তু একলা যাবো কি করে? রাম নাম জপ করতে করতে চলে যাও, কোনো ভয় নেই। কাল সকালে আবার এসো। সহস্রবুদ্ধি কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো। জোরসে রাম নাম বলতে বলতে গায়ের দিকে লম্বা দৌড় মারল। সদাশিব তখন উঠে আগুনের ত্রিশূলে আরো খানিকটা কয়লা দিল। ত্রিশূল আবার উজ্জ্বল হয়ে উঠল। সদাশিব তখন ফিরে এসে শুল। আকাশে তারাগুলি আস্তে আস্তে পশ্চিম দিকে সরে যাচ্ছে। সহস্রবুদ্ধি নিশ্চয়ই তার আইবুড়ির কাছে গিয়ে শুয়েছে। ভূত কি সত্যি আছে? সদাশিব কখনো ভূত দেখেনি, তবে গল্প শুনেছে অনেক। সদাশিব ঘুমিয়ে পড়ল। কতক্ষণ ঘুমিয়েছিল বলা যায় না। স্বপ্ন দেখল একটা ভূত হুমড়ি খেয়ে তার মুখ দেখছে। সদাশিব চোখ চেয়ে বলল, কে তুমি?
আগুনের ত্রিশূল ছাইয়ের তলায় চাপা পড়ে গেছে। অন্ধকারে কেবল একটা মাথা দেখা যাচ্ছে, আর শোনা যাচ্ছে নিঃশ্বাসের শব্দ। মাথাটা সদাশিবের মুখের সামনে থেকে সরে গেল। চাপা গলায় আওয়াজ হলো, আমি চুন্নারগড়ের লোক। সদাশিব উঠে বলল, ফিরঙ্জি নারসালা, হ্যাঁ, তোমার মুখ দেখতে পাচ্ছি না, কিন্তু তাতে ক্ষতি নেই। আমি শিবাজির দূত। কি করে তুমি জানলে আমি এসেছি? তরুণ রক্ষীরা খবর দিয়েছিল? না, ওরা কেবল বলেছিল একজন সিপাহী কাজের খোঁজে এসেছে। অমন 2-4টে সিপাহী রোজই আসে। বর্ষার সময় দুর্গে কাজ চায়, তাই আমার সন্দেহ হয়নি। তারপর এক প্রহর রাতে পাঁচিলে উঠেছিলাম, দেখলাম আগুনের ত্রিশূল জ্বলছে। তখন বুঝতে পারলাম শিবের ত্রিশূল, মানে শিবাজি। সদাশিবের মন আনন্দে ভরে উঠল। ফন্দিটা খেটেছে তাহলে। সে জিজ্ঞেস করল, তুমি দুর্গ থেকে বেরোলে কি করে? আমার ঘরের জানলা থেকে দড়ি ঝুলিয়ে নেমে এসেছি। আমার ঘর দুর্গের অপর দিকে, পাঁচিলের গায়ে। সেখান থেকে তোমার ত্রিশূল দেখা যায় না। দুর্গের পাঁচিলে উঠেছিলাম, তাই দেখতে পেলাম। আমি দুর্গের সুরি নহবত, কিন্তু আমার দুজন সহকারী আমাকে নজরবন্দি করে রেখেছে। ওরা যদি জানতে পারে শিবাজির সঙ্গে আমার যোগাযোগ আছে, ও তক্ষুনি আমাকে মেরে ফেলবে। এই দুর্গ ধর্ম তো শিবাজির। আমি শিবাজিকে দুর্গ ফিরিয়ে দিতে চাই, কিন্তু ওরা দেবে না, তাই চুপি চুপি সব কাজ করতে হচ্ছে। যাকো সব কথা, আমাকে এখনই ফিরতে হবে। শিবাজি কি খবর পাঠিয়েছেন? চিঠি দিয়েছেন, এই নাও। কেউ কাউকে দেখতে পেল না। অন্ধকারে হাত ঠেকাঠেকি হলো। ফিরঙ্জি চিঠি নিয়ে বলল, আচ্ছা, আমি যাই। কালকে তুমি এখানে থাকবে? শিবাজির হুকুম নেই, কাল সকালেই আমি চলে যাব। কিছুক্ষণ আর সারা শব্দ নেই। সদাশিব খাটো গলায় ডাকল, ফিরঙ্জি। উত্তর এলো না। ফিরঙ্জি নিঃশব্দে চলে গেছে। সদাশিব কিছুক্ষণ বসে রইল, তারপর আবার শুয়ে পড়ল। যাক, শিবাজি যে কাজ দিয়েছিলেন সে কাজ সারা হয়েছে। কাল সকালে সে নিশ্চিন্ত মনে নিজের গ্রামের দিকে যাত্রা করতে পারবে। সানডে সাসপেন্স, শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ। ইটস হট। সানডে সাসপেন্সে আজ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সদাশিবের হই হই কাণ্ড। চাকন দুর্গে প্রথমে ঢুকতে না পেরেও নিজের বুদ্ধি খাটিয়ে এবং গ্রামের একটি আধ পাগল লোক সহস্র বুদ্ধির সাহায্যে আগুনের ত্রিশূল জেলে সদাশিব ফিরঙ্জির হাতে পৌঁছে দিল শিবাজির চিঠি। ফিরঙ্জির কথায় সে জানতে পারল যে তিনি দুর্গের সারি নওবত হওয়া সত্ত্বেও তাকে বন্দী বানিয়ে রাখা হয়েছে। দুর্গ ধর্ম তো শিবাজির। এই বলে নিঃশব্দে চলে গেলেন ফিরঙ্জি। তারপর ভোরবেলা ঢোল, শিঙা, কাঁসি, বাঁশির আওয়াজে সদাশিবের ঘুম ভেঙে গেল। তখনও সূর্য ওঠেনি, কিন্তু গায়ে হইচই পড়ে গেছে। বাজনার আওয়াজ গায়ের দিক থেকেই আসছে। সদাশিব চোখ রগড়ে উঠে বসল। দেখল সহস্রবুদ্ধি ছুটতে ছুটতে আসছে। সহস্রবুদ্ধি এসে সদাশিবের পাশে বসে পড়ল। ব্যগ্রভাবে বলল, কাল রাতে ভূত এসেছিল? সদাশিব বলল, এসেছিল। আচ্ছা, গায়ে এত বাজনা বাদ্যি কিসের? ও কিছু নয়, বাপুরাও মহাজন বিয়ে করতে যাচ্ছে। ভূত এসেছিল, তা তুমি কি করলে? শিবের নাম বললাম, ভূত চলে গেল। শিবের নাম?
কিন্তু ভূত তাড়াতে হলে তো রাম নাম করতে হয়। শিবের নামেও ভূত পালায়, এমনকি মামদো ভূত পর্যন্ত। মহাজন কোথায় বিয়ে করতে যাচ্ছে? এই সে অনেক দূর, ডোঙ্গরপুর বলে একটা গ্রাম আছে, সেইখানে। সদাশিব চমকে উঠল। ডোঙ্গরপুর? সেখানে কাকে বিয়ে করতে যাচ্ছে বাপুরাও মহাজন? সে বলল, ডোঙ্গরপুরে কার মেয়েকে বিয়ে করতে যাচ্ছে? তা কে জানি, বাপুরা মহাজন ভারী চালাক, কাউকে কিচ্ছু বলে না। কিন্তু কাছে পিঠে এত গ্রাম থাকতে অত দূরে বিয়ে করতে যাচ্ছে কেন? কাছে পিঠের গ্রামে সবাই জানতে পেরেছে যে মহাজন বউকে বিষ খাইয়েছে, কেউ ওকে আর মেয়ে দিতে চায় না। ও তাই? সদাশিব উঠে পড়ল। আর দেরি নয়, মহাজন কার মেয়েকে বিয়ে করবার জন্য ডোঙ্গরপুর যাচ্ছে জানা দরকার। ইতিমধ্যে বরযাত্রীর দল গ্রাম থেকে বেরিয়েছে। মাঝখানে বর চলেছে ঘোড়ায় চড়ে, আর তার দুপাশে পায়ে হেঁটে বরযাত্রীর দল। তারাই বাজনা বাজাচ্ছে। গ্রামের এলাকা পার হয়ে তারা উত্তর দিকে চলল। তাদের কাঁসি, বাঁশি আর ঢোলের আওয়াজ দূরে চলে যেতে লাগল। সদাশিব ঘোড়ার পিঠে কম্বল বাঁধল, কাল রাত্রের অবশিষ্ট খাবার সঙ্গে নিল। সহস্রবুদ্ধির পিঠে হাত রেখে বলল, ভাই সহস্রবুদ্ধি, এবার আমি যাই। কোথায় যাচ্ছ? অনেক দূর, কিন্তু আবার আমি এই পথে ফিরে আসব, আবার দেখা হবে। আচ্ছা। সদাশিব এক লাফে ঘোড়ার পিঠে চড়ে বসল, তারপর উত্তর মুখে ঘোড়া ছুটিয়ে দিল। বরযাত্রীর দল বেশ খানিকটা এগিয়েছে, তাদের বাজনাবাদ্যি থেমে এসেছে। এমন সময় সদাশিব পেছন থেকে তাদের কাছে হাজির হল। 5-6 জন বরযাত্রী, সবাই বয়স্ক লোক। দেখে মনে হয় ওরা মহাজনের খাতক। সদাশিবের ঘোড়ার খুরের আওয়াজ শুনে তারা পাশে সরে দাঁড়ালো। সদাশিব ঘোড়ার রাশ টেনে হেসে বলল, দাঁড়ালে কেন? চলো না, খানিক দূর একসঙ্গে যাই। বাপুরাও মহাজন বসেছিল রোগা পটকা একটা ঘোড়ার পিঠে। মরকটের মতন চেহারা, মাথায় লাল পাগড়ি, কোমর থেকে মোর্চে ধরা একটা তলোয়ার ঝুলছে। সে সন্দেহ ভরা চোখে সদাশিবের পানে তাকিয়ে বলল, তুমি সিপাহী? কাল রাত্রে গ্রামের বাইরে মাঠে ছিলে? হ্যাঁ, কাজের সন্ধানে এসেছিলাম, চাকন দুর্গে হলো না, তাই চলে যাচ্ছি। কোথায় যাচ্ছ? জুন্নারগড়ে যাচ্ছি, দেখি যদি সেখানে কাজ পাই। বরযাত্রীর দল আবার চলতে আরম্ভ করল। সদাশিব তাদের সঙ্গে তাল রেখে চলল। কিছু দূর চলবার পর সে মহাজনের দিকে মুচকি হেসে বলল, শেঠ, তোমার সাজসজ্জা দেখে মনে হচ্ছে তুমি বিয়ে করতে যাচ্ছ, ঠিক কিনা? মহাজন উত্তর দিল না, সন্দিগ্ধ চোখে সদাশিবের পানে চাইল। একজন বরযাত্রী বলল, সিপাহীকে বলতে দোষ কি? ও তো আর গায়ে পাজি লোক নয় যে ভাঙচি দেবে। হ্যাঁ সিপাহী, শেঠজির স্ত্রী মারা গেছে, তাই নতুন বিয়ে করতে যাচ্ছে। সদাশিব বলল, বাহ বাহ, বেশ বেশ, শেঠ দেখছি ভাগ্যবান পুরুষ। কথায় বলে, অভাগার ঘোড়া মরে আর ভাগ্যবানের বউ মরে। তা কোথায় বিয়ে? বরযাত্রী বলল, সে অনেক দূর, আজ সারাদিন কাটবে, কাল বিকেলে গিয়ে পৌঁছবে। ডোঙ্গরপুর গ্রামের নাম শুনেছ? হ্যাঁ হ্যাঁ, শুনেছি বই কি, দু একজন লোকেরও নাম জানি, বিঠল পাটিল আর ওই বিঠল পাটিলের মেয়ের সঙ্গেই বিয়ে। সদাশিব একেবারে ফ্যাকাশে হয়ে গেল। তার মনের কোণে একটু আশঙ্কা ছিল, এখন আর সন্দেহ রইল না। বিঠল পাটিলের মেয়ে মানেই কুঙ্কু। বিঠল পাটিলের তো অন্য মেয়ে নেই। সদাশিব মহাজনের পানে তাকাল। এই বুড়ো মরকটটা কুঙ্কুকে বিয়ে করতে চলেছে।
কত ভাগা নচ্ছার বুড়ো, একটা বউকে খুন করে এবার কুঙ্কুকে বিয়ে করবে। সদাশিবের রক্ত গরম হয়ে উঠল। ইচ্ছে হলো তলোয়ার বার করে বুড়োর মাথাটা কচাত করে কেটে নেয়। মাথা গরম করলে চলবে না, ঠান্ডা ভাবে ভেবে চিনতে কাজ করতে হবে। রাস্তায় মারামারি কাটাকাটি শিবাজি পছন্দ করেন না। তাছাড়া ওরা 6 জন, সদাশিব একা। ওদের সঙ্গে লাঠি, বল্লম, তলোয়ার আছে। আর কেবল কুঙ্কুকে বিয়ে করতে যাচ্ছে এই অপরাধে একটি লোককে মেরে ফেলা উচিত নয়। সদাশিব ঠিক করল সে বরযাত্রীদের আগে গিয়ে গ্রামে পৌঁছবে আর বিয়ে ভণ্ডুল করে দেবে। বিঠল পাটেল নিশ্চয়ই টাকার লোভে বুড়োর সঙ্গে মেয়ের বিয়ে দিচ্ছে, কিন্তু সে যখন জানতে পারবে মহাজন একটা বউকে বিষ খাইয়ে মেরেছে। মুখে হাসি এনে সদাশিব বলল, বাহ বাহ, বেশ। আচ্ছা শেঠ, আমি চললাম। তাড়াতাড়ি না গেলে বেলা থাকতে ঝুনারগাড়ে পৌঁছাতে পারবো না। সদাশিব ঘোড়া ছুটিয়ে দিল। বরযাত্রী দল পেছনে পড়ে রইল। 1 বছর আগে সদাশিব প্রথম গ্রাম থেকে বেরিয়ে পুনায় যাবার জন্য যে রাস্তা ধরেছিল, এ রাস্তা সে রাস্তা নয়। সে রাস্তা ছিল পাহাড় পর্বতে ভরা। সদাশিব সামনের দিকে তাকিয়ে দেখল যতদূর দৃষ্টি যায় সমতল জমি, কিন্তু পূব দিকে নিচু পাহাড়ের শ্রেণী দেখা যাচ্ছে। তার গ্রাম ওই দিকে। সে পূব দিকে ঘোড়ার মুখ ফিরিয়ে চলতে আরম্ভ করল। এদিকে গ্রীষ্মের বেলা বেড়ে চলেছে। সদাশিব যখন পাহাড়ের এলাকায় পৌঁছল তখন সূর্য মাথার উপর। সামনে বাঁয়ে ডাইনে পাহাড়ের গায়ে যেন আগুন ঠিকরে পড়ছে। এখানে জোরে ঘোড়া চালাবার উপায় নেই, আস্তে আস্তে এঁকে বেঁকে চলতে হয়। উঁচু পাহাড়কে পাশ কাটিয়ে যেতে হয়। সদাশিব চারদিকে চাইতে চাইতে সাবধানে ঘোড়া চালালো। দূরে ওই পাহাড়ের চূড়াটা যেন চেনা চেনা মনে হচ্ছে। হ্যাঁ, 1 বছর আগে ওটা সে দেখেছিল। মাথার উপরটা সমতল, দুপাশে সিংহের মতন উঁচু হয়ে আছে। সদাশিব সেই দিকে লক্ষ্য রেখে চলতে লাগল। সেই ছোট্ট উপত্যকার নদীর পাশে প্রকাণ্ড জঙ্গলি জাম গাছটা যদি একবার দেখতে পায় তাহলে গ্রামের পথ চিনে নিতে কষ্ট হবে না। কোথাও মানুষ নেই, গ্রাম নেই, গরু ভেড়া নেই। একটা উপত্যকায় নেমে শুকনো ঝর্ণার কোলে একটু জল দেখে সদাশিব ঘোড়া থেকে নামল। দুজনে জল খেল। কালকের বাসি রুটি একটু ছিল, তাই ভাগ করে খেল। তারপর আবার চলল। ডোঙ্গরপুর গ্রাম কোথায়, কত দূর, কিছুই পাত্তা পাওয়া যাচ্ছে না। দুপুর পেরিয়ে সূর্য পশ্চিম দিকে একটু ঢলেছে। সদাশিব দেখতে পেল দুটো পাহাড়ের খাঁজে সরু এক ফালি উপত্যকা। পাহাড়ি নদীর খাত তার মাঝখান দিয়ে বয়ে গেছে। খাতের পাশে কয়েকটি কুঁড়ে ঘর। সদাশিব উল্লসিত হয়ে উঠল। যাক, এতক্ষণে একটা গ্রামের সন্ধান পাওয়া গেছে। ওখানে গিয়ে খোঁজ নিলেই ডোঙ্গরপুরের ঠিকানা পাওয়া যাবে। পাহাড়ের পিঠ থেকে সোজাসুজি নামা যায় না, তেরচা ভাবে নামতে হয়। সদাশিবের ঘোড়া আঁকা বাঁকা ঢালু রাস্তা খুঁজে খুঁজে নামতে লাগলো। একটা গুহার মতন গর্তের সামনে খানিকটা নিচু জায়গা। এই নিচু জায়গা পার হয়ে আবার উতরাই আরম্ভ হয়। সদাশিব গুহার সামনে দিয়ে ঘোড়া চালিয়েছে এমন সময় এক অভাবনীয় ব্যাপার হলো। গুহার ভেতর থেকে হঠাৎ হারে রে 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 বলে 5টা লোক বেরিয়ে এলো। হাতের বল্লম উঁচিয়ে সদাশিবের ঘোড়াকে ঘিরে দাঁড়ালো। একজন কড়া সুরে বলল, খবরদার, এক পায়ে গিয়েছ কি মরবে।
ঘোড়া আপনি দাঁড়িয়ে পড়েছিল। সদাশিব চোখ গোল করে দেখল 5টা লোক, মুখ ভরা দাড়ি গোঁফ, চোখে হিংস্র দৃষ্টি। বুঝতে বাকি রইল না এরা ডাকাত। এদের গায়ে মোগল সৈন্যদের পোশাক, কিন্তু পোশাকে জেল্লা নেই, ছেঁড়া ফাড়া অবস্থা। সে সময় সৈন্যদল থেকে পালিয়ে বজ্জাত সিপাহীরা ডাকাতি করে বেড়াত, অরক্ষিত গ্রাম লুটপাট করত। এরা বোধহয় সেই রকম একটি ডাকাতের দল। ডাকাতের হাতে ধরা পড়েও কিন্তু সদাশিবের ভয় হল না। বুঝল আজ জীবন সংশয়, গায়ের জোরে সে 5 জনের সঙ্গে পারবে না, বুদ্ধির জোরে ওদের কাবু করতে হবে। সে কাঁদো কাঁদো হয়ে বলল, এ কি, তোমরা কারা? একজন ডাকাত তার কোমর থেকে তলোয়ার কেড়ে নিল। দলের সর্দার ঘোড়ার রাশ ধরে বলল, ঘোড়া থেকে নামো। নিরুপায় হয়ে সদাশিব ঘোড়া থেকে নামল। অমনি একজন ডাকাত ঘোড়ার রাশ খুলে তার পায়ে ছাদনদড়ি বেঁধে দিল। তারপর সবাই মিলে সদাশিবকে গুহার মধ্যে টেনে নিয়ে গেল। গুহাটা বেশ বড়, 8-10 জন লোক থাকতে পারে। মেঝে এবড়ো খেবড়ো, ছাদ বেশি উঁচু নয়। পেছনের দেয়ালের ফাটল থেকে ঝিরঝির করে জল ঝরে পড়ছে। ডাকাতেরা সদাশিবকে মেঝে বসিয়ে চারদিক ঘিরে বসল। সর্দার রাঙা চোখ মেলে খানিকক্ষণ তার পানে চেয়ে রইল। তারপর বলল, তোমার বয়স বেশি নয়, কিন্তু তুমি দেখছি সিপাহী। কাদের দলে সিপাহী? আমি আগে বিজাপুরের দলে ছিলাম, এখন কোনো দল নেই, দল খুঁজে বেড়াচ্ছি। তোমরা কাদের দল? একজন বিকট হেসে বলল, আমরা ডাকাত, ডাকাতের দল। সদাশিব যেন ভয়ে পেয়েছে এমনি ভাবে বলে উঠল, হ্যাঁ, ডাকাতের দল? আমার কাছে কিন্তু কিচ্ছু নেই, 2-4টে পয়সা আছে, তাই নিয়ে আমাকে ছেড়ে দাও। সর্দার বলল, তোমার ঘোড়া আছে, অস্ত্র শস্ত্র আছে, সেসব কেড়ে নিতে পারি, কিন্তু তার দরকার নেই। তুমি আমাদের দলে যোগ দিতে পারো। আমরা এখন 5 জন, 6 জন হলে আমাদের জোর আরো বাড়বে। অন্য একজন বলল, আমরা 10 জন ছিলাম, এখন 5 জনে দাঁড়িয়েছি, দলে নতুন লোক দরকার। সদাশিব বলল, আর 5 জন কোথায় গেল? সে বলল, কেউ ধরা পড়েছে, কেউ লুটপাট করতে গিয়ে মারা গেছে। তৃতীয় ডাকাত বলল, ডাকাতের জীবন আর সিপাহীর জীবনে কোনো তফাৎ নেই। আজ ফকির, কাল রাজা। আমরাও মোগল সৈন্য দলে ছিলাম। সদাশিব বলল, তোমরা মোগল সৈন্য দলে ছিলে, তবে ছেড়ে দিলে কেন? একজন হেসে বলল, ছেড়েছি কি আর সাদে, প্রাণের দায়ে ছেড়েছি। জানোই তো, বড় বড় সৈন্য দলে মাঝে মাঝে নিজেদের মধ্যে ছোড়াছুরি চলে। আমরাও চালিয়েছিলাম, 4টে লোককে মেরে ফেলেছিলাম। ব্যাস, শাহজাদার কানে খবর উঠলো, তিনি আমাদের কোতল করার হুকুম দিলেন। তখন আর উপায় কি, দল ছেড়ে পালাতে হলো। তারপর থেকে ডাকাতি করে বেড়াচ্ছি। মনের সুখে আছি আমরা, কারোর হুকুম মানি না, যা লুটপাট করি সব নিজেদের মধ্যে সমান ভাগ করে নিই। ডাকাতের সর্দার এতক্ষণ এক দৃষ্টে সদাশিবের পানে তাকিয়েছিল। এবার বলল, আসবে আমাদের দলে, লুটের ভাগ পাবে। সদাশিব দেখল সোজাসুজি না বললে ওরা হয়তো তাকে কেটেই ফেলবে। সে করুণ সুরে বলল, আমার তো খুবই লোভ হচ্ছে তোমাদের দলে যোগ দিই, কিন্তু আমি যে গ্রামে যাচ্ছি, আমার মার ভারী অসুখ, বোধহয় বাঁচবে না, তাই মাকে দেখতে যাচ্ছি। একবার দেখেই গ্রাম থেকে ফিরবো, তখন তোমাদের সঙ্গে যোগ দেব। কেমন, তোমরা এখানেই থাকবে তো? ডাকাতেরা গোয়ার গোবিন্দ হয়, কিন্তু সর্দার ভারী হুঁশিয়ার লোক। তার লাল চোখ ধূর্তামিতে ভরা। সে বলল, তোমার বয়স কম হলেও বুদ্ধি আছে দেখছি, কিন্তু ও বুদ্ধিতে হবে না। আমাদের কথা না শুনলে আমরা তোমার ঘোড়া কেড়ে নিতে পারি, তোমাকে কেটে ফেলতেও পারি, কিন্তু তাতে আমাদের কোনো লাভ নেই। আমরা 5 জন, একটা ঘোড়া আমাদের কোনো কাজেই লাগবে না।
এখন আমার কথা মন দিয়ে শোনো। একটা শর্তে আমরা তোমাকে ছেড়ে দিতে পারি, ঘোড়া অস্ত্র সব ফেরত পাবে। ক্ষীণ স্বরে সদাশিব বলল, কি শর্ত? আমরা কাল থেকে কিচ্ছু খাইনি, তোমাকে আমাদের খাবার জোগাড় করে দিতে হবে। খাবার? কোথা থেকে? ওই গ্রাম থেকে। বলে সর্দার উপত্যকার দিকে আঙুল দেখালো। সদাশিব অবাক হয়ে চেয়ে রইল। কিন্তু কিন্তু তোমরা তো ডাকাত, গ্রাম থেকে খাবার লুট করে আনো না কেন? সর্দার একটু হাসল। চেষ্টা কি করিনি, কিন্তু সুবিধে হলো না। মাসখানেক আগে ওই গ্রামে ডাকাতি করেছিলাম, সেই থেকে ওরা সাবধান হয়েছে, কোদাল কুড়ুল নিয়ে তৈরি হয়ে আছে। আমরা গেলেই কুপিয়ে মারবে। আমরা 5 জন, ওরা 50। তাহলে? শোনো, তুমি হিন্দু, তার উপর মারাঠি। তুমি যদি গ্রামে গিয়ে খাবার কিনতে চাও, ওরা তোমাকে খাবার বিক্রি করবে। তোমার কাছে পয়সা আছে তো? সদাশিব কোমর থেকে এক মুঠো পয়সা বের করে বলল, এই যা আছে, আর কিছু নেই। তার অঙ্গরক্ষার তলায় সুতো দিয়ে বাঁধা সোনার আংটি ঝুলছে, সে কথা ডাকাতদের বলল না। সর্দার বলল, তুমি গ্রামে গিয়ে একটা পাঁঠা কিনে নিয়ে এসো। অন্য একজন ডাকাত বলল, হ্যাঁ, বেশ পুরুষ্ট নধর একটা পাঁঠা। কতদিন যে গোস্ত খাইনি, কেবল শুকনো ছোলা আর ভুট্টা চিবিয়েছি। সর্দার বলল, এখন তাও ফুরিয়ে গেছে। তুমি যাও, চট করে পাঁঠা নিয়ে ফিরে এসো। মনে থাকে জানো, তোমার ঘোড়া আর হাতিয়ার আমাদের কাছে জামিন রইল। যদি ফিরে না আসো। ফিরে আসবো। সূর্য তখন পশ্চিম দিকের পাহাড়ের মাথায় বেশ খানিকটা ঝুঁকে পড়েছে। সদাশিব গুহা থেকে বেরিয়ে উপত্যকার দিকে নামতে আরম্ভ করল। ঘোড়াটা একবার নাকের মধ্যে শব্দ করল, কিন্তু তার পায়ে ছাদন দড়ি বাঁধা, সে নড়ল না। পাহাড় থেকে নেমে সদাশিব গ্রামের দিকে কিছু দূর এগিয়েছে। দেখল গ্রাম থেকে পিল পিল করে লোক বেরিয়ে আসছে। 40-50 জন লোক, তাদের সকলের হাতে অস্ত্র, লাঠি, সরকি, কুড়ুল, কাস্তে। তারা সদাশিবকে দেখতে পেয়েছে, তাই ছুটে এসে রাস্তা আগলে দাঁড়িয়েছে। সদাশিব যখন তাদের কাছ থেকে 20-25 কদম দূরে, তখন একটা ষণ্ডা গোছের লোক মোটা গলায় হাঁক দিল, দাঁড়াও, কে তুমি? কি চাও? সদাশিব দাঁড়িয়ে পড়ল, হাত তুলে বলল, ভয় নেই, আমি নিরস্ত্র, আমি হিন্দু মারাঠি, তোমাদের সঙ্গে কথা বলতে চাই। ষণ্ডা লোকটা বলল, আগে বলো তুমি কে, কোথা থেকে আসছো? আমার নাম সদাশিব, আমি চাকন দুর্গ থেকে ডোঙ্গরপুর যাচ্ছিলাম। এখানে পাহাড়ের ওপর মোগল ডাকাতরা আমার ঘোড়া কেড়ে নিয়েছে, অস্ত্রও কেড়ে নিয়েছে। আচ্ছা, তুমি কাছে আসতে পারো। সদাশিব কাছে গিয়ে দাঁড়ালো। গ্রামবাসীরা সবাই তাকে ঘিরে ধরল, উত্তেজিত ভাবে নানান রকম প্রশ্ন করতে লাগল। ষণ্ডা চেহারার লোকটি গ্রামের কামার, তার নাম মারুতি। সে বোধহয় গায়ের একজন মোড়ল। সে সকলকে দুহাতে সরিয়ে দিয়ে বলল, তোমরা চুপ করো, যা জিজ্ঞেস করবার আমি জিজ্ঞেস করছি। তো তুমি হিন্দু? ডাকাতগুলো তোমাকে ছেড়ে দিল যে বড়? সদাশিব তখন সরলভাবে কথা বলল। শুনে মারুতি বলল, ওরা মাত্র 5 জন। 1 মাস আগে যখন হঠাৎ আমাদের গ্রামে আক্রমণ করেছিল, তখন আরো বেশি ছিল। আগর থেকে গরু ছাগল চুরি করেছিল, মহাজনের গদি লুট করেছিল, তারপর থেকে আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমরাও হুঁশিয়ার আছি, ফের যদি আসে কচু কাটা করব। ওরাও হুঁশিয়ার হয়েছে, সহজে আসবে না, কিন্তু পেটের জ্বালায় মরছে, তাই আমাকে পাঠিয়েছে। আচ্ছা, আমরা যদি গায়ের লোক একজোট হয়ে ওদের গুহায় আক্রমণ করি তাহলে কেমন হয়? ওরা মোটে 5 জন। তোমরা গাঁ শুদ্ধ লোক আসছো দেখলে ওরা গুহা ছেড়ে পালিয়ে যাবে, ওদের মারতে পারবে না। কিন্তু মারা দরকার। কতদিন আমরা ওদের ভয়ে রাত জেগে পাহারা দেব? এখন তাড়িয়ে দিলে 2 দিন পর আবার ফিরে আসবে, নয়তো অন্য গ্রামে গিয়ে উৎপাত করবে। দেশের শত্রু ওরা, একেবারে শেষ করে ফেলা দরকার।
সদাশিব একটু ভেবে বলল, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? তোমাদের গায়ে পোস্তর আঠা আছে? পোস্তর আঠা মানে আফিম? আছে বই কি, বুড়োরা সবাই আফিম খায়। তাহলে এক কাজ করো, আমাকে একটা ছাগল দাও, ছাগলটাকে খানিকটা আফিম খাইয়ে দাও, আমি ছাগল নিয়ে ওদের কাছে ফিরে যাই। ওরা খিদের জ্বালায় পাগল হয়ে আছে, তক্ষুনি ছাগল কেটে খেয়ে ফেলবে। তারপর মারুতি মহা উৎসাহে বলল, বুঝেছি, তোমার তো ভারী বুদ্ধি। এসো আমার সঙ্গে, আগর থেকে একটা ছাগল তোমাকে দেব। ওরে ভেঙ্কট, দৌড়ে যা, তোর ঠাকুরদার কাছ থেকে দুরতি আফিম নিয়ে আয়। সকলে আগরের দিকে চলল। যেতে যেতে সদাশিব বলল, আর আমাকে 2 মুঠো ছোলা দিও, আমার খাবার সব ফুরিয়ে গেছে। 2 দণ্ড পর সদাশিব ছাগলের দড়ি হাতে ধরে গ্রাম থেকে বেরোল। ছাগলটা লাফাতে লাফাতে চলেছে। আফিম খেলে প্রথমটায় খুব উৎসাহ বেড়ে যায়, তারপর আস্তে আস্তে ঢুলুনি আসে। ছাগলের দিকে তাকিয়ে সদাশিবের ভারী দুঃখ হল। আহা, বেচারা কিছুই জানে না, এখনই ডাকাতগুলো ওকে কেটে খেয়ে ফেলবে। সদাশিব যখন ছাগল নিয়ে পাহাড়ের ওপর গুহার সামনে পৌঁছল, তখন সূর্য অস্ত যাচ্ছে। ডাকাতেরা হই হই করে ছুটে এলো। একজন তলোয়ার বের করে কচ করে ছাগলটার গলা কেটে কোরবানি করে ফেলল। তারপর 4 জন ডাকাত মিলে তার ছাল ছাড়াতে আরম্ভ করল। সর্দার দাঁড়িয়ে তদারক করতে লাগল। সদাশিব সর্দারের কাছে গিয়ে বিনীত সুরে বলল, সর্দার, তোমার কাজ তো করে দিয়েছি, এবার আমি যাই। সর্দার সদাশিবের কাঁধে হাত রেখে বাঁকা সুরে বলল, এখনই যাবি কোথায়? দেখছিস না রাত হয়ে আসছে, আজ রাত্রিটা এখানেই থাক, কাল সকালে দেখা যাবে। সদাশিব বুঝল সর্দার তাকে ছেড়ে দিতে চায় না। সে আর কিছু বলল না। সর্দার যদি তাকে ছেড়ে দিত, তাহলে সে মারুতিদের গ্রামে গিয়ে রাত কাটাত, তারপর সকালবেলা নিজের গ্রামের সন্ধানে বেরিয়ে পড়ত। কিন্তু তা যখন হলো না, তখন সে গুহার মুখের কাছে গিয়ে চুপ করে বসে রইল আর ডাকাতদের কাণ্ড কারখানা দেখতে লাগল। অন্ধকার হয়ে আসছে। ডাকাতেরা কাঠকুটো এনে আগুন জ্বালল। পাঁঠার বড় বড় টুকরো বল্লমে গেঁথে আগুনে ঝলসাতে লাগলো। কিন্তু ওই সব কাজকর্মের মধ্যেও তারা সদাশিবের ওপর নজর রেখেছে। সে যে চুপি চুপি ঘোড়া নিয়ে পালাবে তার উপায় নেই। সদাশিব শুকনো ছোলার দানা চিবোতে চিবোতে দেখতে লাগলো। ডাকাতেরা মাংস পুড়িয়ে খেয়ে ফেলল। 5 জনে একটা আস্ত রাম ছাগল সাবার করে দিল। তারপর তারা বহু গম্ভীর ঢেকু তুলে আগুনের পাশে জুয়া খেলতে লাগলো। কড়ি দিয়ে জুয়া খেলা। সদাশিব কান পেতে তাদের কথাবার্তা শুনতে লাগলো। কিছুক্ষণ শুনবার পর ওর বুঝতে পারল ওরা ঘোড়াটাকে বাজি রেখে জুয়া খেলছে। অর্থাৎ ঘোড়াটা এখন ওদেরই সম্পত্তি। কেবল 5 জনের মধ্যে কে ঘোড়া পাবে এই নিয়ে জুয়া খেলা হচ্ছে। সদাশিবের প্রাণ তুকতুক করতে লাগলো। ডাকাতেরা পাঁঠা খেয়েছে বটে, কিন্তু যদি ওষুধ না লাগে, অত বড় পাঁঠার পেটে দুরতি আফিম, পাঁঠার রক্ত মাংসে কতটুকুই বা মিশেছে। দৈত্যের মতন 5টা ডাকাতের পেটে কতটুকুই বা গিয়েছে। যদি কাজ না হয়। রাত বাড়ছে, চারিদিকে অন্ধকার। ডাকাতের দল আগুনের পাশে বসে এক মনে জুয়া খেলছে। ঘোড়াটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাথুরে মাটিতে পা ঠুকছে। দূরে একদল শেয়াল
হুক্কা হুয়া করে ডেকে উঠল। তারপর আবার চুপচাপ হয়ে গেল। ডাকাতের সর্দার দুহাত মাথার উপর তুলে বিরাট হাই তুলল। তারপর জড়ানো গলায় বলল, আমি জিতেছি। আমার ঘোড়া। অন্য ডাকাতেরাও হাই তুলল। তারপর যে যেখানে বসেছিল সবাই লম্বা হয়ে শুয়ে পড়ল। সদাশিবের কথা বোধহয় তারা ভুলে গেছে। খানিক বাদে 5 জন ডাকাত একসঙ্গে নাক ডাকাতে শুরু করলো। ওরে বাপরে বাপ, সে কি নাক ডাকা! মনে হয় যেন 5টা বাঘ একসঙ্গে গলার মধ্যে গড়গড় করছে। সদাশিব বুঝল আফিমের নেশা ধরেছে। তার ইচ্ছে হলো এই সুযোগে ঘোড়া নিয়ে পালায়, কিন্তু পালাবে কি করে? চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। এই সময় ঘোড়া নিয়ে পাহাড় থেকে নামতে গেলে পা ফসকে খাদে পড়ে যাবে, হাত পা ভাঙা, এমনকি মৃত্যু পর্যন্ত সম্ভব। সদাশিব চুপি চুপি উঠে গিয়ে গুহা থেকে নিজের অস্ত্রশস্ত্রগুলো নিয়ে এলো। তৈরি থাকা ভালো। তারপর ঘোড়াটাকে এক মুঠো ছোলা খাইয়ে আবার ডাকাতদের নাক ডাকা ছাড়া আর কোনো শব্দ নেই। গুহার গায়ে ঠেস দিয়ে বসে সদাশিবের চোখ ধীরে ধীরে বুজে এলো। তারপর হঠাৎ যখন সে চোখ চাইল, তখন পূব আকাশে আলো ঝিলমিল করছে। ডাকাতদের নড়াচড়া নেই, তারা অজ্ঞান অচেতন হয়ে ঘুমোচ্ছে। সদাশিব খাপ থেকে তলোয়ার বার করে পা টিপে টিপে ডাকাতদের কাছে গেল। ডাকাতেরা হাত পা ছড়িয়ে বিচিত্র ভঙ্গিতে পড়ে আছে, যেন যুদ্ধক্ষেত্রের মৃতদেহ। কেবল ফোঁস ফোঁস শব্দ করে নিঃশ্বাস ফেলছে। তাদের ঘুম সহজ ঘুম নয়, নেশার ঘুম। যদি ভাঙে তবে সেই দুপুরবেলা ভাঙবে। সদাশিব তখন ঘোড়ার পায়ের বাঁধন খুলে লাগাম লাগালো, ঘোড়ার পিঠে কম্বল বেঁধে বসল। আর ভয় নেই, মস্ত বড় বিপদ কেটে গেছে। জয় ভবানী। পাহাড় থেকে নেমে সদাশিব যখন গ্রামে পৌঁছলো, তখন বেশ আলো ফুটেছে। সূর্য উঠবো উঠবো করছে। মারুতি আর গাঁয়ের যত পুরুষ সদাশিবকে ঘিরে ফেলল। সদাশিব ঘোড়া থেকে নেমে বলল, খবর ভালো, ডাকাতরা ঘুমোচ্ছে, মরার মতন পড়ে পড়ে ঘুমোচ্ছে। যদি তাদের শেষ করতে চাও তাহলে এই সুযোগ। সকলে হই হই করে উঠল। সদাশিব আঙুল দেখিয়ে বলল, ওই যে পাহাড় দেখছো, ওই পাহাড়ের গুহায়, গুহার মধ্যে ঝর্ণা আছে। আর বলতে হবে না, ঝর্ণা গুহা। ভাই সব চলো, আজ ডাকাতদের বংশ লোপ করবো। মারুতি আর 10-12 জন গ্রামবাসী কোদাল, কুড়ুল, কাটারি নিয়ে বেরিয়ে পড়ল। বাকি গ্রামের লোকেরা সদাশিবের আদর যত্ন করল, পেট ভরে খাওয়ালো, ঘোড়াকেও খেতে দিল। সদাশিব তাদের জিজ্ঞেস করল, ডোঙ্গরপুর গ্রাম কোন দিকে তোমরা কেউ জানো? একজন আধবয়সী লোক বলল, হ্যাঁ জানি। আর তুমি কি ডোঙ্গরপুর যাবে নাকি? আরে সে তো অনেক দূর, ঘোড়ার পিঠে পৌঁছতেও বেলা 3 প্রহর হয়ে যাবে। এই বলে সে রাস্তা বাতলে দিল। সদাশিব তখন তাদের কাছে বিদায় নিয়ে ঘোড়ার পিঠে চলল। ওদিকে ঝর্ণা গুহার কাছে মারুতির দল তখন ডাকাতদের শেষ করেছে। সানডে সাসপেন্স, শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ। ইটস হট। গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর।
সাসপেন্সে আজ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সদাশিবের হই হই কাণ্ড। সহস্র বুদ্ধির থেকে সদাশিব খবর পেল যে গাঁয়ের বুড়ো বাপুরাও মহাজন আবার বিয়ে করতে ডোঙ্গরপুর যাচ্ছে। বরযাত্রীর সাথে দেখা হওয়ায় এবং কথাবার্তায় সদাশিব জানতে পারে যে সেই মেয়ে আর কেউ নয়, বিঠ্ঠল পাটিলের কন্যা কুঙ্কু। সে ঘোড়া ছুটিয়ে দিল ডোঙ্গরপুরের উদ্দেশ্যে, কিন্তু পথে পড়ল ডাকাতের খপ্পরে। কিন্তু নিজের চালাকিতে ভর করে ডাকাতদের আফিমের নেশা ধরিয়ে অত্যাচারিত গ্রামবাসীর হাতে তুলে দিয়ে সদাশিব রওনা দিল ডোঙ্গরপুরের উদ্দেশ্যে। তারপর সারাদিন আগুনের হলকার মতো রোদ্দুরের ভেতর দিয়ে উল্কার মতন সদাশিবের ঘোড়া ছুটে চলল। দিন থাকতে থাকতে ডোঙ্গরপুরে পৌঁছতেই হবে। আজ রাত্রিরে কুঙ্কুর বিয়ে, যেমন করে হোক বিয়ে বন্ধ করাতে হবে। বেলা 2 প্রহর কখন শেষ হয়ে গেছে, 3 প্রহরও ফুরিয়ে এলো, এখনো গ্রামের দেখা নেই। একবার সদাশিব রাস্তা ভুল করে ফেলেছিল, ফিরে এসে ঠিক রাস্তা ধরতে হয়েছিল, তাতে দেরি হয়ে গেছে। পাহাড়ের ওপর তো পাকা সড়ক নেই, চিহ্ন দেখে চলতে হয়। রোদ্দুরের রং হলদে হয়ে এসেছে এমন সময় সদাশিব দেখতে পেল সামনে একটা শুকনো নদীর ঘাট। দেখেই সে চিনতে পারল, আরে এই তো আমাদের গ্রামের নদী, ওই যে প্রকাণ্ড পিপুল গাছটা। সদাশিব ছেলেবেলায় কতবার খেলা করতে এসেছে এখানে। গ্রাম থেকে বেশি দূর নয়, মাত্র 2 কোষ। সদাশিব নদীর খাতের পাশ দিয়ে উজানে ঘোড়া ছুটিয়ে দিল, কিন্তু বেশি দূর তাকে যেতে হলো না। খানিক দূরে গিয়েই সে রাশ টেনে ঘোড়া দাঁড় করালো। সামনে থেকে কাঁসি বাঁশি ঢোলের আওয়াজ আসছে। বরযাত্রীর দল হতভাগারা এসে পড়েছে। ওই যে সামনে বাঁকের মাথায় বাপুরাও মহাজন ঘোড়ার পিঠে টিকটিক করে চলেছে। ওরা অবশ্য আসতে যাচ্ছে, কিন্তু 2 দণ্ডের মধ্যেই গ্রামে পৌঁছবে। সদাশিব দাঁড়িয়ে একটু ভাবল, বরযাত্রী দলের সঙ্গে আবার দেখা না হওয়াই ভালো। ওদের পাশ কাটিয়ে পনস বনের ভিতর দিয়ে এসে এগিয়ে যাবে। একটু ঘুর হবে বটে, কিন্তু জোরে ঘোড়া চালালে ওরা পৌঁছবার অনেক আগেই সে পৌঁছে যাবে। বাঁ দিকে ঘোড়ার মুখ ফিরিয়ে সদাশিব পনস বনের মধ্যে ঢুকে পড়ল। গ্রাম 1 বছর আগে যেমনটি ছিল ঠিক তেমনই আছে, একটুও বদলায়নি। প্রকাণ্ড মাঠের মতন আঙ্গন ঘিরে ছোট ছোট কুটিরগুলি। আঙ্গনের মাঝখানে বট গাছ, তার পাশেই গ্রামের একমাত্র পাকা ঘর, মিরস্তারের রসদখানা। এই পাকা ঘরে মিরস্তারের প্রাপ্য শস্য জমা থাকে। ক্ষেত থেকে শস্য উঠলে মিরস্তারের লোক এসে নিয়ে যায়। মিরস্দার হল স্থানীয় জমিদার। সে নিজের এলাকার প্রত্যেক গ্রাম থেকে খাজনা আদায় করে আর রাজার হালে থাকে। অনেক বছর পরে শিবাজি এইসব রক্তচোষা জমিদারদের উচ্ছেদ করেছিলেন। সদাশিবের ঘোড়া আঙ্গন পার হয়ে বিঠ্ঠল পাটিলের কুটিরের সামনে এসে দাঁড়ালো। দোরের দুপাশে কলার থাম, মাথার উপর আম পাতার মালা ঝুলছে, কিন্তু লোকজন বাজনা বাদ দিয়ে কিচ্ছু নেই। সদাশিব ডাকল, বিঠ্ঠল রাও, ও বিঠ্ঠল পাটিল। দোর খুলে বিঠ্ঠল পাটিল বেরিয়ে এলো। সদাশিবকে দেখে থমকে দাঁড়িয়ে পড়ল। সেপাইয়ের সাজ পোশাক পরা ঘোড়সওয়ারকে দেখে প্রথমটা চিনতে পারেনি, তারপর চিনতে পেরে তার চোখ
আগুনের মতন জ্বলে উঠল। সে সদাশিবের দিকে এগিয়ে আসতে আসতে চিৎকার করে বলল, কে রে তুই? সদাশিব না? তুই আবার গ্রামে ফিরে আসছিস? পাটিলের চিৎকার শুনে গায়ের লোকেরা যে যার ঘর থেকে বেরিয়ে সেই দিকে ছুটে আসতে লাগলো। পাটিলের পেছনে দোরের আড়াল থেকে কুঙ্কুর শঙ্কিত মুখ সদাশিব একবার দেখতে পেল। সে ব্যগ্র হয়ে বলল, বিঠল রাও, আগে আমার কথা শোনো। বিঠল পাটিল আরো চিৎকার করে বলল, তোর কথা শুনবো কেন? হত ভাগা ঘোড়া চোর, সে পাইছে যে আমাকে কথা শোনাতে আসছিস? ইতিমধ্যে গ্রামবাসীরা সদাশিবের ঘোড়া ঘিরে দাঁড়িয়েছিল। পাটিল তাদের বলল, দেখো তোমরা দেখো, চিন্তা করছো না? আমার ঘোড়া চুরি করে যে ছোড়া পালিয়েছিল সেই সদাশিব আবার কার ঘোড়া চুরি করে এখন এখানে ফিরে এসছে। সদাশিব মরিয়া হয়ে বলল, হ্যাঁ, আমি সদাশিব, কিন্তু আমার কথাটা একবার শোনো। চাকন গ্রামের বুড়ো মহাজন বাপুরাওয়ের সঙ্গে তুমি কুঙ্কুর বিয়ে দিচ্ছ। বুড়োটা ভারী শয়তান, পুরনো বউকে বিষ খাইয়ে মেরেছে। ওর সঙ্গে যদি কুঙ্কুর বিয়ে দাও, কুঙ্কুকেও বিষ খাইয়ে মারবে। বিঠল পাটিল ক্ষণকালের জন্য একবার হতভম্ব হয়ে গেল, তারপর বারুদের মতন ফেটে পড়ল। তো মেরে হত ছাড়া নচ্ছা, তুই আমার ঘোড়া চুরি করে পালিয়েছিলি, এখন আমার মেয়ের বিয়েতে ব্যাগটা দিবি বলে ফিরে এসছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। গায়ের লোকেদের মধ্যে সদাশিবের মামা সখারাম এসে দাঁড়িয়েছিল। পাটিল তার দিকে আঙুল দেখিয়ে বলল, দেখো সখারাম, তোমার ভাগ্নের কাণ্ডটা দেখো। আমি বড় লোকের সঙ্গে মেয়ের বিয়ে দিচ্ছি, তাই তোমাদের সহ্য হচ্ছে না? না, সখারাম মুখ ফিরিয়ে নিয়ে বলল, আমাকে কেন বলছো পাটিল? সদাশিব আমার ভাগ্নে বটে, কিন্তু ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুমি ওকে শাস্তি দিতে চাও, স্বচ্ছন্দে দিতে পারো। দেবই তো শাস্তি, তোমরা ধরো ওকে সবাই। আজ রাত্রিরে রসদখানায় বন্ধ করে রাখবো, কাল সকালে মিরাজ তার দরবারে নিয়ে যাবো। চুরির শাস্তি হাত কাটা। মিরাজ দা ওর হাত কেটে নেবে, দালোকে নইলে এক্ষুনি পালাবে। সদাশিব ভ্যাল ভ্যাল করে চেয়ে রইল। এই কি কাণ্ড! কোথায় সে পাহাড় পর্বত ডিঙিয়ে ছুটে এসেছে কুঙ্কুকে সর্বনাশের হাত থেকে বাঁচাবার জন্য, আর কুঙ্কুর বাপ কিনা তার হাত কেটে দিতে চায়। হায় ভগবান, যার জন্য চুরি করি সেই বলে চোর। গায়ের লোকেরা কেউ সদাশিবের ওপর খুশি ছিল না। তারা তাকে জোর করে ঘোড়া থেকে নামালো। সদাশিবের মুখ থেকে একটা কথাও বেরোলো না। বিঠল পাটিল বলল, হাতটা বাঁধো, হাতটা বাঁধো, হাত শক্ত করে বাঁধো, আমি তালা নিয়ে আসছি। গ্রামবাসীরা গামছা দিয়ে সদাশিবের হাত বাঁধল। পাটিল নিজের ঘর থেকে ইয়া বড় একটা তালা নিয়ে এসে বলল, চল এবার রসদখানা। আজ রাত্রিরে কুঙ্কুর বিয়েটা হয়ে যাক, কাল সকালেই ছোঁড়াকে নিয়ে মিরাজদারের কাছে যাব। সকলে সদাশিবকে রসদখানার দিকে টেনে নিয়ে চলল। সদাশিব একটি কথাও বলল না। কি হবে কথা বলে? বিঠল পাটিল যেরকম রেগে আছে, কোনো কথা শুনবে না। সদাশিব একবার ঘাড় ফিরিয়ে দেখল কুঙ্কু দৌড়ের সামনে এসে দাঁড়িয়েছে, ব্যাকুল চোখে তার দিকে চেয়ে আছে। রসদখানার দরজা খুব মজবুত, তাতে বড় বড় দুটো লোহার কড়া লাগানো। ঘরটা খালি পড়ে আছে, এই সময় শস্য কিছু নেই। সদাশিবকে ঘরের ভেতর ঠেলে দিয়ে বিঠল পাটিল দরজায় তালা লাগালো। দরজায় সবে মাত্র তালা লাগিয়ে বিঠল পাটিল প্রকাণ্ড চাবিটা তালার মধ্যে ঘুরিয়ে বের করতে যাবে, এমন সময় দূরে প্যাঁ প্যাঁ বাঁশির আওয়াজ শোনা গেল। তার সঙ্গে ঢোল আর কাঁসি বাজছে। সবাই ছুটে চলে গেল। বিঠল পাটিলও চলল। বর আসছে, তাকে খাতির করে গ্রামের বাইরে থেকে আনতে হবে। তারপর বিয়ে, সব কাজ পড়ে আছে। বিঠল পাটিল হন্তদন্ত হয়ে চলে গেল। চাবিটা তালার মধ্যেই লাগানো রইল। রসদখানার মধ্যে ঘুটঘুটে অন্ধকার, জানলা তো নেই,
কেবল একটা বড় দরজা, তাও বন্ধ হয়ে গেছে। সদাশিব অন্ধকারে দাঁড়িয়ে মন স্থির করে নিল। বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হবে, ঘাবড়ে গেলে চলবে না। সে বাঁধা হাতে দৌড়ে ধাক্কা দিতে দিতে বলল, দৌড় খুলে দাও, দৌড় খুলে দাও, আমি শিবাজি মহারাজের সিপাহী, আমাকে বন্ধ করলে বিপদে পড়বে, দৌড় খুলে দাও বলছি। দরজা কিন্তু খুলল না। দরজার ওপার থেকে সারা শব্দ এল না। সদাশিব বাজনাবাদ্যির আওয়াজ শুনতে পায়নি। সবাই যে চলে গেছে তাও জানতে পারেনি। সে খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর দাঁত দিয়ে হাতের বাঁধন খুলে ফেলল। মেঝে বসে ভাবতে লাগলো, এবার কি করা যায়? আমি এখানে সারা রাত বন্ধ থাকবো আর ওই বউ খেকো বুড়োটা কুঙ্কুকে বিয়ে করবে? না না, কিছুতেই না। সদাশিব আর বসে থাকতে পারল না। লাফিয়ে উঠে দাঁড়ালো। ঘরে বাতাসের চলাচল নেই। তার সারা গা ঘামে ভিজে উঠেছে, দম বন্ধ হয়ে আসছে। তার উপর কুঙ্কুর ভাবনা। কি করবে সে এখন? বন্ধ করে হাওয়া যদি ফুরিয়ে যায়? হঠাৎ সদাশিব চমকে উঠল। কে যেন খুব সন্তর্পণে তালা খুলছে। সে নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল। দরজা আস্তে আস্তে একটু ফাঁক হল। বাইরে তখন দিনের আলো প্রায় শেষ হয়ে গেছে। আবছা আলোতে সদাশিব দেখল কুঙ্কু দাঁড়িয়ে রয়েছে। কুঙ্কু! সদাশিব ছুটে বেরিয়ে এসে কুঙ্কুর হাত ধরল। কুঙ্কু দেখতে ঠিক তেমনই আছে, একটুও বদলায়নি। কিন্তু তার কাপড় চোপড় এলোমেলো, চুল উস্কো খুস্কো। সে চাপা গলায় বলল, শিগগির, কথা বলার সময় নেই। তোমার ঘোড়া এনেছি, শিগগিরই ওর পিঠে উঠে বসো। সদাশিব ঘাড় ফিরিয়ে দেখল ঘোড়াটা তার পেছনেই দাঁড়িয়ে আছে। সদাশিব বলল, কুঙ্কু, তোর বাবা একটা বুড়োর সঙ্গে। আহা, কথা বলবার সময় নেই, আগে ঘোড়ার পিঠে চড়ো। আর তুই? আমিও চড়বো, তুমি আগে চড়ো। সদাশিব চমৎকৃত হয়ে চেয়ে রইল। তারপর রুদ্ধশ্বাসে বলল, তুই আমার সঙ্গে পালিয়ে যাবি? হ্যাঁ, কিন্তু আর দেরি করো না। আমি কাউকে না বলে বাড়ি থেকে পালিয়ে এসেছি। বাবা যদি জানতে পারে, দলবল নিয়ে খুঁজতে বেরোবে। সদাশিবের ইচ্ছে হলো চিৎকার করে গলা ফাটিয়ে অট্টহাসি হাসে, কিন্তু সে হাসল না। এক লাফে ঘোড়ার পিঠে উঠে বসে কুঙ্কুকে নিজের পিঠের কাছে তুলে নিল। ওদিকে গ্রামের অন্য প্রান্তে তখন প্যাঁ প্যাঁ বাজনার আওয়াজ শোনা যাচ্ছে। বাপুরাও মহাজন মাথায় টোপর পরে গ্রামে পৌঁছে গেছে। সদাশিব বলল, আচ্ছা, কোন দিকে যাব? নদীর খাত দিয়ে চলো, তাহলে হঠাৎ করে কারো নজরে পড়বে না। তারপর রাত্রির হয়ে গেলে আর ভাবনা নেই। সদাশিব ঘোড়া ছুটিয়ে দিল। কুঙ্কু পেছন থেকে তার কোমর জড়িয়ে বসে রইল। নদীর শুকনো খাতের ভেতর নড়ি বেছানো, তার উপর দিয়ে সন্তর্পণে ঘোড়া চলেছে। আকাশে অসংখ্য তারা ফুটেছে, তারই ক্ষীণ আলোয় আশেপাশে একটু দেখা যায়। নদীর ধারের প্রকাণ্ড অশ্বত্থ গাছটা পেছনে পড়ে রইল। আরো কোষখানিক যাবার পর ঘোড়াটা দাঁড়িয়ে পড়ল। ঘাড় তুলে নাক ঝাড়ার মতো আওয়াজ করল। সদাশিব বলল, বোধহয় কাছাকাছি কোথাও জল আছে, বেচারা তেষ্টা পেয়েছে। লাগামটা একটু নাড়া দিতেই ঘোড়াটা পাশের দিকে চলল। পাড়ের কোলে নিচু জায়গায় একটু জল জমেছিল।
ঘোড়াটা গলা নিচু করে জল খেতে লাগলো। সদাশিব ঘোড়ার পিঠ থেকে নামলো, কুঙ্কুকেও নামালো। দুজনে আজলা ভরে জল খেল। তারপর মাটির ওপর মুখোমুখি বসল। ঘোড়াটা একটু জিরিয়ে নিক, তারপর আবার চলবে। তারার আলোয় দুজনে দুজনকে অল্প অল্প দেখতে পাচ্ছে। সদাশিব বলল, কুঙ্কু, বেজায় খিদে পেয়েছে রে। জল খেলে কি পেট ভরবে? তোর খিদে পায়নি? পেয়েছে, সারাদিন যে কিছু খাইনি। ওহো, বিয়ের জন্য উপোস করছিলি? বেচারি, এমন বিয়েটা ফসকে গেল। তা দুঃখ করিসনি, পুনায় গিয়ে মা জিজাবাইয়ের হাতে তোকে সঁপে দেবো। তিনি দেখে শুনে তোর খুব ভালো বিয়ে দেবেন। কুঙ্কু চুপ করে রইল। রাত্রি হবার পর একটু ঠান্ডা হাওয়া বইতে আরম্ভ করেছে। হঠাৎ সদাশিব বলল, ও হ্যাঁ, আরেকটা কথা বলতেই ভুলে গিয়েছিলাম। জানিস, কয়েক মাস আগে আমি বিজাপুরে গিয়েছিলাম। সেখান থেকে তোর জন্য একটা জিনিস এনেছি। আমার কথা মনে ছিল তাহলে? বারে, মনে থাকবে না কেন? কি জিনিস এনেছিলে? একটা সোনার আংটি। এই যে আমার কাছেই আছে। আংটিটা তোকে দেব বলেই তো গ্রামে এসেছিলাম। আঙ্গরক্ষার ভেতর থেকে আংটি বের করে সদাশিব কুঙ্কুর হাতে দিল। আবার ঘোড়াটা নাকের মধ্যে শব্দ করল। সদাশিব বলে উঠল, কুঙ্কু, গন্ধ পাচ্ছিস? পাচ্ছি, পাকা কাঁঠালের গন্ধ। নদীর পাড়ের ওপর বড় বড় গাছের বন, সেই দিক থেকে পাকা কাঁঠালের মিষ্টি গন্ধ বাতাসে ভেসে আসছে। সদাশিব লাফিয়ে উঠে বলল, নিশ্চয়ই গাছে পিঠে কাঁঠাল পেকেছে। চল চল, খুঁজে বার করি। জয় ভবানী। নিয়ে গিয়ে দুজনে কাঁঠাল ভাঙল। খাজা কাঁঠাল, বড় বড় কোয়া। দুজনে পেট ভরে খেল। ঘোড়াটাকে ভুতুড়ি খেতে দিল। একটা কাঁঠাল খেয়ে তিনজনেরই পেট ভরে গেল। তারপর সদাশিব উঠল, বলল, চল, আর এখানে নয়। গ্রাম থেকে যত দূরে যাওয়া যায় ততই ভালো। চলো, কিন্তু অন্য কাঁঠালটা সঙ্গে নিলে হতো না? ঠিক বলেছিস, কালকে আবার খেতে হবে তো। দুজনে গিয়ে অন্য কাঁঠালটা পেড়ে নিয়ে এলো। এটা অত বড় নয়। পাগড়ির কাপড়ে পুঁটলির মতো বেঁধে নিয়ে সদাশিব সেটাকে ঘোড়ার পিঠ থেকে ঝুলিয়ে দিল। তারপর দুজনে ঘোড়ার পিঠে চড়ে বসল। ঘোড়া আবার চলতে শুরু করল। ঘোড়া অন্ধকারে সাবধানে পা ফেলে ফেলে চলেছে। কুঙ্কু আর সদাশিব গল্প করছে। কত গল্প, গল্প আর ফুরোয় না। সদাশিব প্রথম গ্রাম ছেড়ে চলে যাবার পর থেকে যা যা ঘটেছিল সব বলছে। শুনতে শুনতে কুঙ্কুর কখনো বুক দুরুদুরু করছে, কখনো মুখে হাসি ফুটছে। কুঙ্কু গ্রামের গল্প বলছে, সামান্য কথা, কিন্তু সদাশিবের শুনতে খুব ভালো লাগছে। সদাশিব চারদিকের দৃশ্য ভালো করে দেখে রাস্তা ঠিক করে নিল। ওই চূড়াটার পাশ দিয়ে উপত্যকা পেরিয়ে সোজা দক্ষিণ দিকে গেলে দুপুরবেলা নাগাদ তারা চাকন দুর্গে পৌঁছতে পারবে। শিবাজি হুকুম দিয়েছেন ফেরার সময় চাকন দুর্গ হয়ে আসতে।
সঙ্গে যদিও কুঙ্কু আছে, তবে হুকুম তামিল করতে হবে, প্রভুর আদেশ। সে কুঙ্কুকে বলল, সকালবেলা যতক্ষণ রোদ চড়া না হয় ততক্ষণ চলবো, দুপুরবেলা কোনো গুহা বা গাছতলায় আশ্রয় নেব, তারপর বিকেলবেলা আবার চলবো যতক্ষণ না অন্ধকার হয়ে যায়। কি বলিস? হ্যাঁ, সেই ভালো। ঘোড়া আবার চলল। দুপুরবেলা পাহাড়ের একটা ঘোঁজের মধ্যে তারা একটা গুহা পেয়ে গেল। সেখানে কাঁঠাল খেয়ে সারা দুপুর খুব ঘুমল। তারপর বিকেল বেলা রোদ্দুর কমলে আবার চলল। সন্ধে হল, আকাশে সরু এক ফালি চাঁদ দেখা দিয়েছে। তার আলোতে কিছুক্ষণ চলবার পর তারা একটা উপত্যকায় পৌঁছল। বড় বড় কয়েকটা গাছ আছে, এখানেই রাত কাটাতে হবে। ঘোড়া ছেড়ে দিয়ে তারা গাছে উঠল। গাছের উপর কখনো জেগে, কখনো ঘুমিয়ে, কখনো ফিসফিস করে গল্প করে রাত কেটে গেল। ভোরবেলা বেরিয়ে দুপুরের কিছু আগে তারা চাকন দুর্গের কাছে পৌঁছল। সূর্যের আলোয় পাথরের দুর্গ ঝকঝক করছে। খোলা তোরণের সামনে প্রহরীরা বল্লম হাতে দাঁড়িয়ে আছে। পাশের গ্রামে লোকজন কাজকর্ম করছে, হয়তো সহস্রবুদ্ধি আছে ওদের মধ্যে। সদাশিব একটি গাছের আড়ালে গিয়ে ঘোড়া দাঁড় করালো। কুঙ্কুকে বলল, কুঙ্কু, তুই এই গাছের পিছনে লুকিয়ে বস থাক, আমি একবার দুর্গটা দেখে আসি। ভয় পাসনি, আমি যাব আর আসবো। আচ্ছা। বলে কুঙ্কু ঘোড়া থেকে নেমে গাছতলায় বসল। সদাশিব ঘোড়া চালালো। দুর্গ তোরণে 5 জন প্রহরী দাঁড়িয়ে আছে, কিন্তু সেদিন যারা ছিল তারা নয়। সদাশিব তাদের সামনে ঘোড়া দাঁড় করিয়ে বলল, আমি কয়েকদিন আগে এসেছিলাম কাজের খোঁজে, তখন কিল্লাদারের সঙ্গে দেখা হয়নি, আজ দেখা হবে কি? প্রহরীরা একসঙ্গে হেসে উঠল। ছেলে বলে কি? তারপর শিবাজি বেরিয়ে এলেন দুর্গের ভেতর থেকে। হেসে বললেন, কিরে, তুই এরই মধ্যে ফিরে এলি? সদাশিব হাঁ করে চেয়ে রইল। তারপর লাফিয়ে ঘোড়া থেকে নেমে শিবাজির কাছে গিয়ে দাঁড়ালো। রাজা, তুমি এখানে? শিবাজি তার কাঁধে হাত রেখে বললেন, চাকন দুর্গ দখল করেছি কাল রাত্রে। দখল করেছো? লড়াই হয়েছিল? না, লড়াইয়ের দরকার হয়নি। তাহলে কি করে দখল করলে রাজা? খুব সহজে। তোর হাতে ফিরঙ্গির নামে চিঠি দিয়েছিলাম, তুই ভারী চালাকি করে ফিরঙ্গিকে চিঠিটা দিয়েছিলি। আগুনের ত্রিশূল, সব শুনেছি আমি ফিরঙ্গির মুখে। বলে শিবাজি সদাশিবের পিঠ চাপড়ে দিলেন। তারপর? চিঠিতে লেখা ছিল, ফিরঙ্গি যেন রাত্রিরে ঘরের জানলা খুলে রাখে আর জানলা থেকে একটা দড়ি ঝুলিয়ে রাখে। ফিরঙ্গি তাই রেখেছিল। কাল দুপুর রাত্রিরে আমি 50 জন মাওলা নিয়ে দড়ি বেয়ে একে একে ফিরঙ্গির ঘরে ঢুকি। তারপর আর কি, ওরা যখন দেখলো আমরা দুর্গে ঢুকে পড়েছি, তখন আর লড়াই করলো না, আত্মসমর্পণ করলো। এক ফোঁটা রক্তপাত হলো না, দুর্গ দখল হয়ে গেল। সদাশিব চমৎকৃত হয়ে চেয়ে রইল। শিবাজি বললেন, এবার তোর খবর বল, গায়ের পাটিল তোকে ধরেছিল? সদাশিব হেসে বলল, হ্যাঁ, ধরেছিল, সে অনেক কথা। রাজা, গ্রাম থেকে একটা জিনিস এনেছি, তুমি দেখবে। কি জিনিস এনেছিস? এক্ষুনি আনছি। বলে সদাশিব ঘোড়ার পিঠে চড়ে ছুটে চলে গেল। কিছুক্ষণ পরে এক হাতে ঘোড়ার লাগাম, অন্য হাতে কুঙ্কুর হাত ধরে শিবাজির সামনে এসে দাঁড়ালো। শিবাজি অবাক হয়ে বললেন, এ কি রে, মেয়ে কোথায় পেলি? বিঠল পাটিলের মেয়ে কুঙ্কু। ওর বাপ এক বুড়ো মহাজনের সঙ্গে ওর বিয়ে দিচ্ছিল, তাই ও আমার সঙ্গে পালিয়ে এসেছে। কুঙ্কু লজ্জায় চোখ নিচু করে রইল। শিবাজি হো হো করে হেসে উঠলেন, তুই কি রে, আগের বারে পাটিলের ঘোড়া চুরি করে পালিয়েছিলি, এবার তার মেয়েকে চুরি করে আনলি। এখন কি করবি ওকে নিয়ে? ও তো আর ঘোড়া নয় যে ঘোড়া সালে বেঁধে রাখবি। কুঙ্কুকে জিজামার কাছে রেখে দেবো।
হ্যাঁ, সে কথা মন্দ নয়। মার কথা মনে পড়লো, মা পুনায় এসেছেন। তুই তাহলে আর এখানে থেকে কি করবি? কুঙ্কুকে নিয়ে পুনায় চলে যা, খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়। সন্ধ্যের আগেই পুনা পৌঁছে যাবি। আমি এখানকার সব ব্যবস্থা করে কাল ফিরব। এখানে যুদ্ধ টুদ্ধ হবে না? না, ভয় নেই, তোকে ছেড়ে আমি যুদ্ধে যাব না। এই বছর বর্ষার আগে আর যুদ্ধ হবে না। আয়, তোরা ভেতরে আয়। ওদের দুর্গের ভেতর নিয়ে গিয়ে শিবাজি একটা লোককে কাছে ডাকলেন। সদাশিবের দিকে আঙুল দেখিয়ে বললেন, একে চিনতে পারো? লোকটির মজবুত চেহারা, গালে গালপাট্টা, বয়স আন্দাজ 40। সে সদাশিবের পানে চেয়ে থেকে মাথা নেড়ে বলল, চিনি না। শিবাজি সদাশিবকে বললেন, তুই ওকে চিনতে পারিস? সদাশিব হেসে বলল, চেহারা দেখে চিনতে পারিনি, কিন্তু গলা শুনে চিনেছি। ফিরঙ্জি নারসালা। শিবাজি বললেন, ফিরঙ্জি, তুমি ওকে চিনতে পারলে না? ও সদাশিব, যে আগুনের ত্রিশূল জেলে ছিল। হ্যাঁ? ফিরঙ্জি এসে সদাশিবকে জড়িয়ে ধরলেন। এতটুকু ছেলে, সেই রাতে অন্ধকারে তোমার মুখ দেখতে পাইনি। সদাশিব বলল, আমিও পাইনি। শিবাজি বললেন, কিন্তু কাজ হয়ে গেছে। তারপর শিবাজি সদাশিবকে নিয়ে খেতে বসলেন। কুঙ্কুকে ফিরঙ্জির স্ত্রী হাত ধরে নিজের ঘরে নিয়ে গেল। সদাশিব খেতে খেতে শিবাজিকে নিজের ভ্রমণ বৃত্তান্ত বলল। ডাকাতদের কথা শুনে শিবাজি বললেন, মহারাষ্ট্র দেশে অরাজকতা চলছে। সমস্ত দেশ নিজের কবলে না আনতে পারলে এ উৎপাত দূর হবে না। ফিরঙ্জি বলল, সারা দেশ তোমার মুখের পানে চেয়ে আছে। কবে তুমি রাজা হয়ে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবে? শিবাজি কিছুক্ষণ শূন্য পানে চেয়ে রইলেন। তারপর আস্তে আস্তে বললেন, তার এখনো দেরি আছে ফিরঙ্জি। দুপুর কেটে গেল। তখন সদাশিব একটা নতুন তাজা ঘোড়ার পিঠে চড়ে বসল। কুঙ্কুকে নিজের পেছনে বসালো। শিবাজি তাদের সঙ্গে দুজন সশস্ত্র সওয়ার দিলেন। তারা পুনা পর্যন্ত ওদের পৌঁছে দিয়ে আসবে। দুর্গের তোরণ দিয়ে বেরিয়ে সদাশিব দেখল সহস্র বুদ্ধি দাঁড়িয়ে আছে। তার এ কান থেকে ও কান পর্যন্ত হাসি। সে বলল, তুমি এসেছো, আমি দেখেছি। তোমার সঙ্গে ও কে? সদাশিব বলল, ও আমার গ্রামের মেয়ে। তোমার গ্রামের খবর কি? মহাজন বিয়ে করেছে? এখনো ফেরেনি। বউ নিয়ে তবে তো ফিরবে। বউ কোথায়? বউ তো পালিয়েছে। হ্যাঁ, কোথায় পালালো? এই যে আমার সঙ্গে। বলে সদাশিব হাসতে হাসতে ঘোড়া ছুটিয়ে দিল। সহস্রবুদ্ধি কিছুক্ষণ হাঁ করে রইল। তারপর লাফাতে লাফাতে গ্রামের পানে ছুটল। এমন জবর খবর গ্রামের লোককে না দিয়ে থাকা যায়? সেদিন সূর্যাস্তের সময় সদাশিব কুঙ্কুকে নিয়ে পুনায় পৌঁছল। মা জিজাবাই তখন মহলে ছিলেন। সদাশিবকে দেখে বললেন, এলি, চাকুন দুর্গের খবর কিছু জানিস? জানি মা, আমি চাকুন দুর্গ থেকেই আসছি। রাজা দুর্গ দখল করেছেন, এক ফোঁটা রক্তপাত হয়নি। তিনি কাল ফিরবেন। জিজাবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে কুঙ্কুর দিকে চাইলেন। সদাশিব তার কাছে এগিয়ে গিয়ে বলল, মা, গ্রাম থেকে তোমার জন্য একটা দাসী এনেছি। ওর নাম কুঙ্কু। ওর কথাই তোমাকে বলেছি। ভারী ভালো মেয়ে। ওর বাবা একটা বুড়ো মহাজনের সঙ্গে ওর বিয়ে দিচ্ছিল, তাই ও আমার সঙ্গে পালিয়ে এসেছে। ওকে তুমি নিজের কাছে রেখো মা। ও তোমার পা টিপে দেবে, পাকা চুল তুলবে, যা বলবে সব করবে। জিজাবাই কুঙ্কুকে কোলের কাছে টেনে নিলেন। তার মুখখানি ভালো করে দেখে বললেন, এসো এসো মা, ভারী মিষ্টি মুখখানি তো। তুমি আমার কাছে থাকবে? কুঙ্কু ছলছল চোখে ঘাড় নেড়ে জানালো, হ্যাঁ, থাকবো।
সদাশিব তখন আগ্রহ ভরে বলল, মা, ওর বিয়েটা তো ভেস্তে গেল, তা তুমি একটু দেখে শুনে ওর একটা ভালো বিয়ে দাও, যেন খুব ভালো বর হয়। জিজাবাই বললেন, সে তুই ভাবিসনি, খুব ভালো বরের সঙ্গে ওর বিয়ে দেব, বুঝলি? এই বলে তিনি ওদের পানে চেয়ে মুখ টিপে হাসলেন।